আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি রাজনৈতিক এবং সমসাময়িক নানান বিষয় নিয়ে কথা বলার অনুষ্ঠান চলমান দেখার জন্য। চলমান নেক্সাস টেলিভিশনে প্রচারিত হয় শুক্র এবং শনিবার বাদ দিয়ে সপ্তাহের বাকি 5 দিন রাত 9:30 থেকে 10:30টার মধ্যে। এবং এই অনুষ্ঠানে অতিথিরা আসেন এবং তারা মন খুলে কথা বলেন। আজকেও আমরা কথা বলবো তেমনি একটি বিষয় নিয়ে। আমাদের আজকের বিষয় ক্ষমতার রাজনীতি, রাজনীতির ক্ষমতা। আজকে অতিথি যে দুজন আছেন তার মধ্যে একজন তরুণ, তিনি মোহাম্মদ তারেক রহমান, সাধারণ সম্পাদক আম জনতার দল। ধন্যবাদ। এবং আরেকজন আছেন যিনি তরুণ বয়সে মুক্তিযুদ্ধ করেছিলেন, এখন জামাতে ইসলামের একজন নেতা, মেজর অবসরপ্রাপ্ত আখতারুজ্জামান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনাদের দুজনকে আমাদের তরফ থেকে শুভেচ্ছা। ইউটিউবে সরাসরি যদি আমাদের অনুষ্ঠান দেখতে চান @নেক্সাস টেলিভিশন লাইভ এই ঠিকানায় গেলে দেখতে পাবেন। ফেসবুকে দেখতে চাইলে দেখতে পাবেন নেক্সাস টেলিভিশনের ভেরিফাইড পেজে নেক্সাস টিভি ডিজিটাল বিডি এই ঠিকানায়। আমরা যে কথাটি বলেছি, ক্ষমতার রাজনীতি নাকি রাজনীতির ক্ষমতা, আমরা সবসময় দেখি যে রাজনীতিবিদরা যখন মাঠে থাকেন তখন বলেন আমি ক্ষমতা চাই না, আমি আসলে দায়িত্ব চাই, আমি আপনাদেরকে উপকার করার সুযোগ চাই, আমি আপনাদের জন্য ভালো কিছু করব। সেই সব মানে এত ভালো ভালো কথা বইতেও থাকে না, তারা আবিষ্কার করতে পারেন সুন্দর সুন্দর কথা। কিন্তু যখনই তারা ক্ষমতায় চলে যান তখন তারা রাজনীতির মাধ্যমে যে ক্ষমতাটা অর্জন করেছেন সেই ক্ষমতা আমাদেরকে দেখাতে শুরু করেন। তখন দেখা যায় আস্তে আস্তে তাদের বিভিন্ন ধরনের সিদ্ধান্তের মধ্যে দিয়ে তারা বুঝিয়ে দেন যে তারা যে ক্ষমতাটা পেয়েছেন এটি পুরোপুরি জনতার নয়, কিছুটা তার নিজের। এবং তিনি তার নিজের জন্য, নিজের দলের জন্য, নিজের লোকজনের জন্য নানান সিদ্ধান্ত নিতে থাকেন। হয়তো এখানে একটা ব্যালেন্সেরও ব্যাপার আছে, কিছু পাবে দল, কিছু পাবে দেশ, কিছু পাবে জনতা। আপনার কি মনে হয়, আপনি তো আম জনতার দল তারেক রহমান, আপনার নামের সাথে মাননীয় প্রধানমন্ত্রীর নামের হুবহু মিল, কিন্তু আপনি ক্ষমতা থেকে এখনো বহু দূরে, আপনার হয়তো অন্য ক্ষমতা আছে। তো আপনি জানতে চাই যে আসলে রাজনীতিবিদরা কি ক্ষমতার জন্য রাজনীতি করে নাকি অন্য কিছুর জন্য? এই প্রশ্নের একটা কারণ আছে। না, এটা সবাই তো বলে দেশের সেবা করতে চাই, এবং রাজনীতিবিদদের সেবায় অতিষ্ঠ দেশের মানুষ, তাদের সেবাতে দেশের মানুষ পালাইতে চায় এই সেবা থেকে। হ্যাঁ, তা আপনিও তো রাজনীতি এবং করেন, মানুষ আপনি আপনার কাছে পালাতে চায়? পালাতে চাই, আমার আবার পালাতেও চাই, আবার কাছেও আসতে চাই, এরকম মিশ্র অবস্থা আছে। কোন ধরনের রাজনীতিবিদের কাছ থেকে লোকজন পালাতে চায়? না, আমাদের সাধারণ মানুষের একটা পারসেপশন আছে যে মন্ত্রণালয়, মন্ত্রী এসব হলেই অনেক টাকা পয়সা হয়তো বা ইনকাম করতে চায়। ঠিক আছে, আসলে সেইভাবেই যদি ইনকাম করে তাহলে যেটা করতে হয়, একটা আমরা কাপড় যেরকম চিপি না চিপে রস বের হয়, বা পানি আখের বের করে মেশিন ফেলি। থেকে আখের রস বের হয়, তা আমার কাছে মনে হয় যে মন্ত্রণালয়টা চিপ পাইয়ের থেকে রস বের করে রাজনীতিবিদরা আহরণ করছে, এরকম কিন্তু আমার কাছে লাগে। সেই অবস্থা কি এখন এই সরকারের মধ্যে তো না, না। কারণ এই সরকার তো মাত্র এসেছেন। না। কিন্তু অতীতে আমরা দেখেছি মানুষ তার ক্ষমতাকে অপব্যবহার করে, নানানভাবে ক্ষমতার মাধ্যমে লাভবান হয়। আমি এটা মানদণ্ডটা কিভাবে দেখি, যদি দেখেন বিএনপির নেতাকর্মীরা মাঠ পর্যায়ে প্রচুর ফ্রাস্ট্রেটেড, তাহলে বুঝবেন দুর্নীতি একটু কম হচ্ছে। ও আচ্ছা, মানে বিএনপি নেতাকর্মীরা যত হতাশ হবে বুঝতে হবে বিএনপি তত ঠিক রাস্তায় আছে। ঠিক রাস্তায় আছে। তাহলে কি নেতাকর্মীরা আশা করে যে দল তাদের জন্য আবল তাবল কাজ করবে এবং তাদেরকে হ্যাঁ, সবাই আশা করে, সব অসাধু রাজনৈতিক দলেরই, পদ্ধতিতে টাকা পয়সা আয় করতে দিবে? সব দলেরই এর প্রত্যাশা। আপনার দলে? আমার দলেরও নেতাকর্মীরা খুবই ফ্রাস্ট্রেটেড, হতাশ তারা। আপনার সাথে থাকলে কিছু হচ্ছে না, অনেক কি চলে হয়? গেছে, চলে যেতে কি যেতে হয়? ছোট হয়ে গেছে। কারণ আমরা দেখলাম যে যে তরুণ রাজনীতিবিদরা আমাদেরকে এত স্বপ্ন দেখালেন, নতুন রাজনৈতিক দল তৈরি করলেন, আমরা এখন দেখছি রাজনীতিতে তাদের বিরুদ্ধে শত শত দুর্নীতির অভিযোগ উঠছে এবং বেশ গভীর দুর্নীতির অভিযোগ উঠছে। না, রাজনীতিতে ওই যে নতুন ধারা একটা শব্দটা না, নতুন কোনো আন্দোলন থেকে নতুন নেতৃত্ব বের হয়ে আসলে তাদের রাজনীতির প্রাথমিক মার্কেটিংটা নতুন ধারা, নতুন ধারার রাজনীতি, এটা একটা প্রতারণামূলক শব্দ। আমার যতটুকু দেখেছি এখন পর্যন্ত, আমাদের সাথে বন্ধু হওয়ার যারা তরুণ অবস্থায় রাজনীতি থেকে ধীরে ধীরে উঠে এসেছে, তাদের অর্থনৈতিক অবস্থা, সামাজিক অবস্থা, ব্যবসা বাণিজ্য এই সব কিছুই সমৃদ্ধ করেছে রাজনীতির মাধ্যমে। এবং গণতান্ত্রিক প্রক্রিয়া এমন একটা প্রক্রিয়া যে সরকারি দল তো এখান থেকে রাষ্ট্রের অর্থ, রাষ্ট্রের বাজেট সেখান থেকে খায়, এমনকি বিরোধী দলও মানে রাষ্ট্রেরটা খায়। সরকারি দল তো সরাসরি জনগণ ভোট দিয়ে বলতেছে, এটা বিষয়টা এরকম যে বিশাল একটা ভোটের উৎসব হয়, কে খাবে তার জন্য উৎসব হচ্ছে। হ্যাঁ,
তো আবার বিরোধী দল যারা আপনাকে আছে, মনে হয় সেই অবস্থা এখনো বদলায় নাই? বিরোধী দল আবার যারা আছে তারাও জনগণকে আশ্বাস দেয় আমরা এখান থেকে বদল আনবো। বদল আনতে কি করতে হবে? আমাদেরকে টাকা দাও। ঠিক আছে, বিরোধী দলকে কে টাকা দিবে? বিরোধী দলকে তো বিরোধী লোকে- দলকে তো টাকা দিবে। মানুষ পরিত্রাণ পাওয়ার জন্য বিরোধী দলকে টাকা দেয়। তোমরা হইচই করো, হইচই করলে টাকা দিব। এই যে জামাত প্রোগ্রাম দিচ্ছে মাঝে মাঝে, কেন? ফান্ড পাওয়ার জন্য প্রোগ্রাম দিচ্ছে, না তাই? হলে তো কি ফান্ড আমাদের দিবে এখানে না? জামাতের নেতা আছেন, যদি আপনি জামাত ইসলামের নবীন নেতা আমাদেরকে বলতে হবে, আপনি অল্প কিছুদিন আগে যোগ দিয়েছেন ভোটের আগে, কিন্তু এটা নিয়ে অনেক সমালোচনা হয়েছে, আপনাকে অনেকেই সমালোচনা করেছেন। শুধু যে আপনার সমালোচনা হচ্ছে তা নয়, এনসিপি যখন জামাত ইসলামের সঙ্গে জোটবদ্ধ হলো তাদেরও সমালোচনা হচ্ছে, এবং অনেকেই বলেছেন যে তারা মূলত ক্ষমতার জন্যই এই কাজটি করছেন, এবং আপনার বিরুদ্ধে একই অভিযোগ করেছে যে আপনিও ক্ষমতায় যেতে চান বা আপনি একটা শক্তি চান, সেই কারণে আপনি গিয়েছেন। আসলে কেন, মানে মানুষ কেন হঠাৎ এরকম সিদ্ধান্তগুলি নেয় যেখানে অনেক সমালোচনার সম্ভাবনা থাকে? ধন্যবাদ তুষার সাহেব, আপনার সঙ্গে আজকে আমার প্রথম দেখা জি পরিচয়। আপনাকে চিনি আমি, জি, আমি আপনাকে চিনি। বুঝিনি। আপনার অনুষ্ঠানে নেক্সাস টেলিভিশনে আজকে আসার সুযোগ হয়েছে। ধন্যবাদ ধন্যবাদ। সাথে আমার ছোট ভাই তারেক আছে। ধন্যবাদ। ছোট ভাই বলল মশিয়া আমার বড় ছেলের চেয়ে ছোট। বড় ছেলেদের ছোট, হ্যাঁ, অবশ্যই। যাই হোক, আপনার সাবজেক্টটা হলো মানে এটা অতি চলমান সাবজেক্ট। হ্যাঁ, মানে মানুষ দেখা যায় এটা যে সে- আদিকাল থেকে আজ পর্যন্ত এটা চলে আসছে। কোনটা আগে কোনটা পরে সেটার বিতর্ক এখন শেষ হয় নাই, এবং বিতর্ক শেষ হবে না। ক্ষমতা আগে না রাজনীতি আগে, রাজনীতির জন্য ক্ষমতা না ক্ষমতার জন্য রাজনীতি, এই বিতর্ক আমার মনে হয় না যে কোনোদিন শেষ হবে। কারণ এগুলো নির্ভর করে প্রতিটি মানুষের ব্যক্তি চরিত্রের উপরে, তার অবস্থান উপরে। এগুলো নির্ভর করবে কে কখন কোন সময়ে কোন বাকে কি কাজ করেছিল। এটা অনেকটা ফেরিঘাটের মতো। ফেরিঘাটে যদি আপনি যান, 3 রকমের লোক আছে। যদি আগে যদি আপনি আরে যেতেন, কেউ তো পার হবে, ইলিশ মাছের দোকান পাওয়া যেত। আর কেউ যে আগে দোকানপাট করবে। ওরা বলতো যে ফেরি দেরি আছে, ইলিশ মাছ খেয়ে যান। কিন্তু কিন্তু ফেরি ছেড়ে দিচ্ছে। কিন্তু সে বলতেছে ফেরি, আমরা যখন আরিচা যাইতাম বলতো যে ফেরি দেরি হ্যাঁ, আছে, হ্যাঁ, যে ছাড়বে। আপনার ইলিশ মাছটা খেয়ে যান। বল আরেক দল বলতেছে ভাই তাড়াতাড়ি যান, ফেরি ছেড়ে দিচ্ছে। তো এই যে মানুষের দ্বিমুখী অবস্থান, সেখানে মানুষ কিন্তু অনেক সময় সঠিক সিদ্ধান্ত নিতে পারে না। আজকে ব্যক্তিগত যে এক্সপ্লেনেশন বা আমরা ঠিক explanation না চাচ্ছি না না, সেটাই আমরা বলছি। এই ব্যাপারটা বোঝার চেষ্টা এখানে করছি, কেননা নির্বাচনে এখানে আমি অবশ্যই ধরেন আমি একটা দল পরিবর্তন করেছি। আমি এখনো বিশ্বাস করি, সবসময় বিশ্বাস করতাম, আগেও করতে এখনো করি, দল বদল করাটা কোনো ভালো জিনিস নয়। একটা মানুষের আদর্শ পরিবর্তন হতে পারে না, প্রেক্ষাপট পরিবর্তন হতে পারে। আমি বিএনপি করে আসতেছি ধরেন 1991 সন থেকে অ্যাক্টিভ বিএনপি। আর যদি বিএনপির সঙ্গে বলেন তাহলে বলবো যে আমি আরো আগে থেকে আরো সমর্থক আগে- হিসেবে। সমর্থক না, ফরমেশনের সঙ্গে। আপনি জানেন যে এই দেশের হ্যাঁ হ্যাঁ, যে ভিতর থেকে আমরা রাজনীতি, আমরা আমরা রাজনীতির এই ভিতর থেকে যে রাজনীতি টানাপোড়েনগুলি দেখেছি। তৈরি করা হয়, তখন কিছু লোক কাগজ কলম লেখালেখি কাজ করতে হয়, আনা নেওয়া করতে হয়। ওইখান থেকে ধরেন 75 উত্তর রাজনীতির সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত না হলেও পরোক্ষভাবে জড়িত হওয়ার সুযোগ হয়েছে। আর 91 সনে নমিনেশনের মাধ্যমে মনোনয়ন পাওয়ার পর যোগদান করেছি। তারপর থেকে তাবৎ দল করেছি, 5 বার বহিষ্কার হয়েছি। এই যে বলল ক্ষমতার জন্য রাজনীতি, রাজনীতির জন্য ক্ষমতা, আমি মনে করেছি যে রাজনীতিটা রাজনীতির জন্য করা দরকার, যেটাকে সবাই পজিটিভ বলার চেষ্টা করছে। আমি বলার চেষ্টা করেছি, দেখা গেল যে না, আমি পজিটিভ না, আমি নেগেটিভ। যার ফলে দল আমাকে 5 বার বহিষ্কার করেছে। লাস্ট বহিষ্কার হয়েছি আমি 2018 ইলেকশন করলাম, 19-এর পরে। আমার একটা বড় অপরাধ হয়েছিল যে এই যে কথাটা তারেক সাহেব বললেন যে ক্ষমতার জন্য আমরা করি বা আমরা চাই, ফ্রাস্ট্রেটেড হইলে নেতারা ভালো কাজ করতেছে না বা করতেছে না, এই ফ্রাস্ট্রেশনে, আউট অফ ফ্রাস্ট্রেশনে আমি বলেছিলাম যে ভাই আপনারা যদি না পারেন আমাদেরকে দায়িত্ব দেন। কারণ আমি কোনো পদে ছিলাম না। আমার সবচেয়ে বড় সৌভাগ্য হলো আমি 91 সন থেকে এমপি ছিলাম, কয়েক বছর দলের সভাপতি পদ ছিলাম, এছাড়া আমি আর দলের কোনো পদ ছিল না আমার। এমনকি সবচেয়ে মজার জিনিস যে আমার দলের সাধারণ সদস্য পদও ছিল না, কিন্তু আমি এমপি ছিলাম 2 বার।
সদস্যপদ ছাড়াই এমপি হয়েছিলেন? মনে করি না, কেউ জিজ্ঞাসা করে না কোনোদিন। এবং আরো মজার কথা হচ্ছে আমি নমিনেশন পেয়েছি, একবারই দরখাস্ত করেছি নমিনেশনের জন্য, আর কোনদিন দরখাস্ত করিনি। এরপরে আপনি নিয়মিত পাচ্ছিলেন? পাইছি বা পাওয়া যায় বা পাইছি। তো এইবার আপনি এই দল বদলে ফেললেন তারপরে কেন? দেখা গেলো যে 2019 সনে যখন আমার এইটা হলো, আমি যখন 18 সালে নির্বাচন করলাম, আমাকে আওয়ামী লীগ অত্যাচার করলো, মারধর করলো, যা হোক করার পরে 2019 যদি সময় দেন যদি 1 মিনিট, হ্যাঁ, জি বলেন। তারপরে থেকে দলের বিভিন্ন কাজে অংশগ্রহণ করার চেষ্টা করেছে। দল সেখানে আমাদেরকে জায়গা দিচ্ছিল না? মানে প্রয়োজন মনে করছিল না, জায়গা দিচ্ছিল কথা বলা ঠিক না, মানে প্রয়োজন ছিল না। আপনি স্টেশনে নামবেন, আপনার তো কুলির দরকার পড়বে, আপনার লাগেজ বেশি হলে নিজে যদি ক্যারি করেন বা লোক থাকে তাহলে তো কুলির দরকার, সেখান থেকেই কি আপনি যোগ দিলেন? সেই কুলির দরকার থাকে, এক্স্যাক্টলি তাই। তো আপনি কি তাহলে সেই হতাশা থেকেই পরে দল বদল করলেন? হতাশা হলে কেন দল বদল করবো? তাহলে আমাকে তো 2019 সন থেকে আমার জন্য কিছু করার নাই। তারপরে যখন আমি এমপি ইলেকশন করব না ঘোষণা দিয়েছি, নমিনেশনও চাইনি, তারপরেও যখন দল আমাদেরকে প্রয়োজন মনে করে নাই, তখন আমাদেরকে তো একটা অবস্থানে থাকতে হবে। যে কোনো একটা রাজনৈতিক দল, এই যে বললেন যে তারেক সাহেবের আম দল, কেন উনার একটা অবস্থানের জন্য তো একটা নিজস্ব, তারা তো ধরেন দলটা তৈরি করেছে এবং হেরে যাবে জেনেও তারা না, না, তাদের তারা দল মানে নিয়ে কি- ইলেকশন করেছে। না, তারা তো কিন্তু সেটা দল, তরুণরা সে একটা দল তরুণ করেছে, তরুণ তো আরো অনেক সময় মিলে একটা দল করতে পারতো, কিন্তু সেটা দল করেছে কারণ তার নিজস্ব সক্রিয়তা বজায় রাখার জন্য, তার স্বাতন্ত্র্য বজায় রাখার জন্য, তার যে করার হ্যাঁ, তার কথা সে বলতে চেয়েছে, হারুক বা জিতুক। হারুক বাজিত। হ্যাঁ, তা আমি তো যখন সেই দেখলাম, জায়গাতে আপনি আমি দেখলাম যে থাকলেন আমার না এখানে কেন? কোনো প্ল্যাটফর্ম নাই। তারপরে যখন আমি 2-4 জন স্থায়ী কমিটির সাথে দেখা করলাম, একজন যখন বলেই ফেললো যে এখন আর তো কিছু করার নেই আপনার, এখন বাদ দেন, তখন দেখলাম যে বাদ দেওয়ার নাই, করার নাই, তো দেখি করার কিছু আছে কিনা। তো করার কিছু আছে কিনা সেখান থেকে জামাতের সঙ্গে কথা বললাম, জামাত রাজি হলো, কারণ আমি মুক্তিযোদ্ধা। সেইখানেই তো আসলে সবার হ্যাঁ। সমালোচনার জায়গাটা, আমি মুক্তিযোদ্ধা, যে আপনি কিভাবে পারলেন। হ্যাঁ আমি মুক্তিযোদ্ধা, কিন্তু সেখানে আমি যখন দেখলাম যে আমি এই জামাতের সঙ্গে বিএনপি সখ্যতা হয়েছে, যার প্রচন্ড বিরোধিতা করেছি আমি। তো সে আপনি তো মেনে নিলেন। 91 সনে যখন আমি সরকার গঠন করে জামাতের মদত নিয়ে আমি ব্যক্তিগতভাবে বাধা দিয়েছি, বলেছি, না করেছি, প্রকাশ্যে বলেছি, এবং এই জন্য আমার অনেক খেসারত দিতে তো হয়েছে। সেইখান থেকে কি আপনি তো মানে অবশ্যই পুরোপুরি তুমি একটি- যদি জামাতকে নিয়ে গত 23 বছর রাজনীতি করতে পারো, তো আমি কেন পারবো না? এটা কি অভিমান? অভিমান না, এটা আমার প্রতিশোধ। এটা কিন্তু আমি দেখাই দিলাম। আপনি অনেককে দুঃখ দেন নাই? অবশ্যই দুঃখ দিয়েছি, দুঃখ দেওয়া, আমি অনেকে অপমান করার চেষ্টা কিন্তু করছি। ধরেন আমাদের মতো আমি অনেক মানুষ অনেকে- আছে, তারা আমি দুঃখ শুধু দুঃখ পেয়েছে না, না? আমি অনেককে অপমানিত করার চেষ্টা করছি, যে ইট ইজ তোমাদের শেম, যেই যার সঙ্গে 23 বছর তুমি অত্যন্ত অপ্রয়োজনে, অন্য কোনো- অযৌক্তিক ভাবে, অন্য কোনো- অযথা তুমি রাজনীতি করেছো, যারা তোমার ক্ষতি করেছে। কিন্তু অন্য কোনো উপায় ছিল না? না, উপায় তো যার যার এক একজন এক এক রকম। আমি যখন কুলি, আমি বড় লোকের বোঝা যদি না পাই, গরিবের বোঝা চাপার তো ক্ষতি কি আছে? আমি তো এখানে দাঁড়িয়ে তো আমি কাজ করব, আমি তো নেতাগিরি করব না, আমি যখন কাজ করব। আপনি কি মনে করেন যথেষ্ট সুযোগ আপনি পাচ্ছেন নতুন রাজনৈতিক দলে যেখানে আপনি যোগ দিয়েছেন? দেখেন, আমি একেবারে ব্যক্তিগত প্রশ্ন করছি না, আপনাকে, কারণ এটা না, কিন্তু একটা বিরাট প্রশ্ন, না, না, কারণ অত্যন্ত- আপনাকে দিয়েই এই প্রশ্নটা অনেকখানি উত্থাপিত হয়েছিল ইলেকশনের আগে। না, আমি আপনাকে যে মানুষের কি ক্ষমতাই দরকার? আমি একটা ব্যক্তিগত জিনিস বলি। আমার একটা বই বেরোবে আগামী 1 বৈশাখ। জি, ওখানে কি এটা ব্যাখ্যা আছে? বই লেখার ইচ্ছা ছিল না আমার, এটা নিয়ে লিখেছেন? না, বই লেখার ইচ্ছা ছিল না। আমি জামাতে যাওয়ার পরে যখন দেখলাম একটা প্রত্যাশা তৈরি হয়েছে জামাত ক্ষমতায় যেতে পারে, একটা প্রত্যাশা ছিল, সবাই জানেন। আর যেহেতু আমি নমিনেশন চাইনি, যাবো না, ইলেকশনে কাজ করার নাই, আমি ওই সময় বসে আমি একটা বই লিখছি, জামাত যদি ক্ষমতায় যায় তাহলে কি হতে পারে, তাহলে কি করা উচিত, হতে করা পারে উচিত। কি কি করা তাহলে উচিত। আমরা আপনার বইটা পড়বো, আমরা একটু আবার তার তাহলে কাছে আমি যাই। 17টা অধ্যায় নিয়ে আমি এটা লিখেছি। আপনি যদি ইন্টারেস্ট হন, আমি বইটা আপনাকে না, নিশ্চয়ই, বাধ্য হবো। নিশ্চয়ই, পয়লা নিশ্চয়ই, বৈশাখ, নিশ্চয়ই। কেন এটা বলছি আজকে এই জন্য না, আমরা যে অবশ্যই এটা পড়বো। 1 বৈশাখে বইটা বেরোবে, সব আমরা রেডি পরে আছে। আপনার এই মনের কথাগুলো কাজে জানার এই জন্যই চেষ্টা করব। বললাম যে আমি জাতির জন্য কিছু চিন্তা করতে পারি কিনা, কোনো কাজ করতে পারি কিনা। আমি কিন্তু ওই একটা মানে মানে কি বলবো, মানে খারাপ মানুষ, যে যখন 111 গভর্নমেন্ট দেশমাতা খালেদা জিয়াকে বাক্স পেট্রা বাইন্দে এয়ারপোর্টে নিয়ে যাচ্ছিল, সেখান থেকে একা ফিরায় নিয়ে আসছিলাম।
এটা আমার কথা না, ইতিহাসের কথা। এটা মঈন বলবে, এটা ব্রিগেডিয়ার রব বলবে, বাড়ি বলবে, ব্রিগেডিয়ার জেনারেল। আপনার তার প্রতি সেই শ্রদ্ধা তো অক্ষুণ্ণ আছে এখন। অবশ্যই আজকে তো আমার একটা লেখা বেরিয়েছে বেগম খালেদা জির উপরে, যদি আপনি কালে কণ্ঠ দেখেন, আজকে একটা কালে কণ্ঠে আমি তো আমি খালেদা আমি একটু তারেকের কাছে যাই। তারেক, ওই সময় কিন্তু সবাই হতাশ হয়েছিল এবং আপনিও ওইটা নিয়ে কথা বলেছেন, আমরা অনেকে হতাশা ব্যক্ত করেছি যে এটা কিভাবে সম্ভব হলো। আপনার কি মনে হয়, আপনার বন্ধুরাও তো সেরকমই ক্ষমতার জন্যই কি জামাতের সঙ্গে গেল, নাকি অভিমানের কারণে গেল যে বিএনপি তাদেরকে সিট দেয় নাই? না কেন? আপনি কিন্তু তখন অনেক সমালোচনা করেছেন তাদেরকে। এখন নানান দুর্নীতির অভিযোগ উঠছে, কারণ আমরা ক্রিকেট বোর্ডে আসবো একটু পরে। না, ওইটা তো আখতারুজ্জামান স্যার উনি তো একটা ভাসমান অবস্থায় স্টে করছিলেন যে, এবং এটা আওয়ামী লীগের সাথে সেই সময় সখ্যতার কারণে একটা নাজুক অবস্থায় উনি পড়ে গেছেন। এরকমই তো, তাই না? একটা খুব নাজুক অবস্থা, আমি মনে করি নাজুক অবস্থা। সেই জায়গা থেকে উনি জামাত বিজয়ী হবে সেই সম্ভাবনা, উনি নিজেই বলছেন, এই সম্ভাবনা তাকে হয়তো আকৃষ্ট করেছে বিজয়ী হলে। তা আপনাকে আকৃষ্ট করে না, আপনি গেলেন না কেন, বা কি আপনি চেষ্টা করলেন না কেন? না না, আমরা আসলে ওইভাবে সাকসেসফুল হতে চাই না, মানে আমাদেরকে জিততেই হবে এরকম চিন্তা আমরা কখনো করি না। আপনারা জেতার জন্য রাজনীতি করেন না, এমপি হওয়ার জন্য করেন না, কেন করেন? আমরা আমাদের সংগঠনকে অনেক বড় করতে চাই না। কি করতে চান? চাই না। আপনি সবসময় অনশন করবেন আর আপনি আন্দোলন করবেন, আপনি জীবনে কিছু হবেন না। না, আপনার হলো মানুষকে পজিটিভলি গাইড করার জন্য অনেক বড় সংগঠন প্রয়োজন না, একটা ছোট জায়গা থেকেও এটা হতে পারে, আমি বিশ্বাস করি। আপনি মনে করেন সেই শক্তি আপনার আছে? আমরা অনেক সময় কোটা সংস্কার আন্দোলনের উদ্যোগ আমি নিয়েছি, আমার উদ্যোগে এটা। তাই? হ্যাঁ। তো আপনার নাম হয় না তো, অন্যদের নাম হয়, একজন তো মন্ত্রী হয়ে গেলেন না, এটা কাজ হয়ে গেছে, ওই যে তো ওনারা তো মন্ত্রী পর্যন্ত হয়ে গেছেন, তো আপনার হতাশা হয় না? না 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 না, আপনার নেতাকর্মীরা হতাশ হতে পারে, কিন্তু আপনি হতাশ হওয়ার লোক না। না। এমনিতেই ক্ষুধা, দারিদ্র, তারপরে ভাতের কষ্ট তো অনেক বড় কষ্টই, কিন্তু তারপরেও মানুষ এগুলো রিকভার করতে পারে নিজের পরিশ্রম দ্বারা, ছোট ছোট কাজ দ্বারা এগুলো রিকভার হয় আলটিমেটলি, ভালো লাগে পরে। আবার এটা তো যতক্ষণ পর্যন্ত এনজয় করে না একজন, ততক্ষণ পর্যন্ত ভালো লাগে, তারপর ওখান থেকে যখন আবার পরে শেষ হয় ওই এনজয়মেন্টটা, তখন তার অবস্থা 12টা বেজে যায়। তো আমাদের সেই জায়গা থেকে ভেবে চিন্তেই করা দরকার। জামাতের সঙ্গে এনসিপি সহ যারাই গেছে তারা ওই সম্ভাবনাটা দেখেছিল, তাদের একটা ফোরকাস্টিং ছিল যে জামাত ভালো করবে। এবং জামাত কিভাবে এইটা মেক করলো, তারা এটা প্রত্যেকটা জায়গায় জায়গায় রিক্সাওয়ালাদেরকে টাকা দিচ্ছে, টাকা দিয়ে বলাইছে জামাত ক্ষমতায় আসতেছে। সেটা তো ক্যাম্পেইনের পার্ট, সবাই করতে পারে। এইভাবে একটা পজিটিভ ভাইব তৈরি করে সবার মাঝে ওইটা দিচ্ছে যে না, কোনো দুশ্চিন্তা নাই। এই ঘরের মধ্যে পিনাকি ভট্টাচার্যও ছিল, এই ঘরের মধ্যে ইলিয়াস সেও ছিল, সবাই মিলে একটা বাস্তবে আপনার হলো জামাতকে ওই পজিটিভ জায়গায় আসা অনেক কঠিন। অনেক মানুষের জীবন তো, স্যাররাই তো যুদ্ধ করছে এ জায়গা থেকে ব্যাক করা। আজকে তো সংসদে জামাতের আমির বলতেছে যে হলো আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে সে কিছু বলতে চাচ্ছিল, আবার বলতেছে যে মানে সব দল রাজনীতি করুক বাংলাদেশে, বলতেছে না? জামাতে এরকমই একটু পরে বোঝে, 47 সালে একটু পরে বুঝছিল, আমাদের মুক্তিযুদ্ধের সময় তখন তো মানে বেশি বুঝা তো সব লেজে গবরে অবস্থা, এখনো পর্যন্ত সে দায় বহন করতেছে। আবার আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে তাদেরই সবচেয়ে বড় মাথা ব্যথা ছিল। তারা তো যমুনা ঘেরাও করেছিল, তারা যমুনা ঘেরাও করছে, এবং তারা বেশ চাপ দিয়া কি অবস্থা সেখানে, এটা কিন্তু জামাত মেক করছে আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়টা। তারপরে যখন সংসদে এটা আসতেছে না যে আরে বাবা 298 জন বললে একটা দল নিষিদ্ধ হয়ে যায়, তারা টেনশনে পড়ে গেছে যে এরকম 298 জন যদি আমাদেরকে বলে ফেলে জামাত নিষিদ্ধ, তাহলে তো খুব খারাপ অবস্থা। কারণ তারা তো জানে তাদের অপরাধ আওয়ামী লীগের অপরাধ সমান অপরাধ না। আওয়ামী লীগ অবশ্যই জামাতের চেয়ে কম অপরাধী, আওয়ামী লীগ অবশ্যই জামাতের চেয়ে কম মানুষ হত্যা করছে। তা আওয়ামী লীগ তো আর জামাতের মতো ওই ব্যাপক ধর্ষণ কার্যক্রমের সঙ্গে জড়িত না, বা আওয়ামী লীগ এমনও না যে দেশের ঘরের একজন বউকে, ঘরের একজন মেয়েকে আর একজনকে তুলে দিচ্ছে এরকম। এবং তারা এখন তাদের কর্মীরা কিন্তু প্রাউডলি বলে, যারা একটু জামাতের বিরুদ্ধে বলেন তাদেরকে বলে তাহলে তোর মারে রাজাকাররা হলো মানে রেখে গেছিল, বাহিনীতে তুলে দিছিল, এভাবে তারা বলে। তারা ওপেনলি প্রাউডলি বলতেছে এবং এটা ক্যাম্পেইন করতেছে। এবং আমাদেরকে কেউ গালি দেয়, আমরা যখন এই গালির ভিডিওগুলো যখন সোশ্যাল মিডিয়ায় দেই যে এইভাবে গালি দিচ্ছে এটা ঠিক না, তখন তারা বলে তোর জন্য এটা ঠিকই আছে। তো তারা এই সামগ্রিকভাবে আজকে আওয়ামী লীগ নিষিদ্ধের যে বিষয়টা আসলো,
এটা বাংলাদেশের জন্য একটা পলিটিক্যাল বন্ধাত্ব তৈরি হলো দীর্ঘমেয়াদের জন্য। আচ্ছা, এটা নিয়ে আমরা আপনার সাথে কথা বলবো। আমরা এই পর্যায়ে একটি ছোট্ট বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে আসবো। চলমান আপনারা বুঝতেই পারছেন যে আমরা ক্ষমতার রাজনীতির ক্ষমতা নিয়ে আলাপ করার চেষ্টা করছি এই কারণে যে আসলে কি মানুষ ক্ষমতার জন্য রাজনীতি করে, নাকি রাজনীতি ধীরে ধীরে মানুষকে ক্ষমতার জায়গায় নিয়ে যায়, ক্ষমতাকে মানুষকে উদ্ধত করে তোলে, নাকি উদ্ধত মানুষ ক্ষমতা পেলে বিনয়ী হয়। চলেন তাহলে বিরতির পরে প্রশ্নগুলোর উত্তর খুঁজবো। আমরা বিরতি থেকে ফেরত এসেছি, কিন্তু পৃথিবীতে আরেকটি বিরতি শুরু হয়েছে, যুদ্ধবিরতি। এবং এই যুদ্ধবিরতি বিজ্ঞাপন বিরতির মতো না। মানুষ বিরতি চায় কিন্তু বিরতি আসে না। নেতারা বিরতি চাইলে তখন বিরতি আসে। আবার কেউ বিরতি নেয় ফাঁদে পড়ে, কেউ বিরতি নেয় বিরতির মধ্যে বলে যে আমরা বিজয়ী হয়েছি। আমরা কিন্তু এই বিরতি থেকে ফেরত এসে অনেক কিছু নিয়ে আলাপ করব, কিন্তু আমরা এই বিরতিতে কোনো জয় পরাজয় খুঁজি না। তারেক, আপনার কাছে আসি। আমরা দেখতে পাচ্ছি যে গত সরকারের সময়, মানে অন্তর্বর্তী সরকারের সময় ক্রিকেট বোর্ডে বেশ একটা পরিবর্তন আসলো। দেশের বিভিন্ন ক্রীড়া ফেডারেশনে পরিবর্তন এসেছে, কিন্তু কেন জানি সাংবাদিকরা ফুটবল ফেডারেশন আর ক্রিকেট ফেডারেশন ছাড়া, মানে ক্রিকেট তার ফেডারেশন না বোর্ড, এই দুইটা ছাড়া আর কোনো কিছু নিয়ে সাংবাদিকদের তেমন আগ্রহ থাকে না। তো অন্তর্বর্তী সরকারের বেশ প্রভাবশালী লোকদেরকে মানে আমরা বলতে শুনেছি যে ফুটবলের পিছনে মনোযোগ না দিয়ে ক্রিকেটের পিছনে মনোযোগ দিয়ে স্বৈরাচারী সরকার একটা স্বৈরাচার করেছে। কিন্তু আমরা দেখলাম যে ওই সময় এই খেলার মন্ত্রীরা ক্রিকেট নিয়ে ব্যস্ত থাকলো, নিজেরা ফুটবল খেলে কিন্তু ক্রিকেট বোর্ড নিয়ে তারা নাড়াচাড়া করে। এবং এক পর্যায়ে সাকিব আল হাসানকে খেলতে দিল না, আরেক পর্যায়ে গিয়ে দেখা গেল বোর্ডে ফারুককে সভাপতি নিয়োগ করে তারপরে হঠাৎই তাকে বদলে দিয়ে আমিনুল ইসলাম বুলবুলকে নিয়ে আসলো। তারপরে তাকে বসিয়ে দেওয়ার পরে আবার ওই ফারুক সাহেবকে আবার বানানো হলো সহসভাপতি। এক ধরনের ম্যানিপুলেশন আমরা পরিষ্কার দেখলাম। আমরা দেখলাম যে ছোট ভাইয়ের বয়সী উপদেষ্টাকে দরজা খুলে দিচ্ছেন বোর্ডের মেম্বাররা, গাড়ির দরজা, এবং তিনি গটগট করে নেমে আসছেন। এবং এখন আমরা দেখছি নতুনভাবে যখন আবার তামিম ইকবালের নেতৃত্বে বোর্ড গঠিত হয়েছে অ্যাডহক ভিত্তিতে, তখন একজন সেই প্রাক্তন ক্রীড়া উপদেষ্টা প্রবলভাবে দলীয়করণের বিরুদ্ধে কথা বলছেন যে এটা খুব অন্যায় হচ্ছে, বোর্ডের কাজে হস্তক্ষেপ করা যাবে না। কিন্তু আমরা এই অন্তর্বর্তী সরকারে দেখেছি যে বোর্ড নিজেই তার নিজের সিদ্ধান্তকে পাশ কাটিয়ে ক্রীড়ামন্ত্রী বা উপদেষ্টার সিদ্ধান্তে বিশ্বকাপ বাদ দিয়ে দিয়েছে, এবং ভয়ের চোটে বলতেও পারে নাই যে এটা যে রাজনৈতিক হস্তক্ষেপ। আপনার কি মনে হয় এই যে তরুণ উপদেষ্টা এই যে ক্ষমতায় থাকা অবস্থায় তখন যা খুশি তাই করেছে, এখন ক্ষমতা নাই, এখন আবার তার কাছে রাজনীতি এবং নীতি বেশ প্রবল হয়ে উঠেছে, ওই একই ঘটনা যে ক্ষমতা থাকলে একরকম, না থাকলে আরেক রকম? অনেক ধন্যবাদ। আমি বুঝতেই পারছেন আমরা আসিফ মাহমুদ সজীব ভিয়ার কথা বলছি কিনা, রাগঢাক করার কিছু নাই, কারণ উনি পরিষ্কার স্ট্যাটাস দিয়ে বলেছেন উনি নিজে হস্তক্ষেপ করে সাকিব আল হাসানকে খেলতে দেন নাই, এবং উনি হস্তক্ষেপ যে করেছেন এটা তিনি নিজে স্বীকার করেছেন। এমনকি তামিম ইকবালের সাথে বোর্ড নিয়ে নেগোসিয়েশনে তিনি উপস্থিত ছিলেন। কেন থাকবেন? এটা আমার একটা প্রশ্ন। জি, আপনার কি মনে হয় যে ক্ষমতায় থাকলে একরকম আচরণ করেন, না থাকলে আরেক রকম? আপনাদের তরুণী তো তারা। প্রত্যেকটা নিয়োগের পিছনে, বড় নিয়োগের পিছনে বড় একটা ইনভেস্টর গ্রুপ থাকে এবং তারা স্পন্সর করে 20 কোটি, 10 কোটি, 50 কোটি টাকা। ক্রিকেট বোর্ডের বুলবুল সাহেবের নিয়োগের পিছনেও এরকম একটা স্পন্সরশিপ ছিল এবং বুলবুল সাহেব সেইভাবেই এখানে নিয়োগ পেয়েছে। আপনি নিশ্চিত? আপনি কিন্তু একটা বড় অভিযোগ করছেন। খুবই গুরুত্বপূর্ণ এই অভিযোগ, এবং এটা আসিফ মাহমুদ করিয়েছে। আসিফ মাহমুদের নীরব থাকার কথা ছিল, এই সময়ে নীরব থাকার কথা ছিল, কারণ সে তদন্ত কমিটি ফেস করে নাই। তাকে তদন্ত কমিটি ডেকেছিল, সে ফেস করে নাই, তার মানে সে এড়িয়ে যাচ্ছে নীরব। তারপরও সে কথা বললো কেন? ওই ইনভেস্টর গ্রুপ তাকে চাপ দিছে, আমাদের টাকা তো এখনো ওঠে নাই, এই অল্প সময়ে চলে গেলে তো সব শেষ। সেই কারণে সে এত কথা বলছে। এবার আসেন, আমি ক্রিকেট নিয়ে আলোচনা শুরু করব। যদি টাকা পয়সা তোলার ব্যাপারই থাকে তাহলে তো বিশ্বকাপ খেলতে হবে, না খেলে টাকা পয়সা কেমনে আসবে? না, ওইটা আবার অন্য বিষয়। তারা এই পুরা ক্রিকেট বোর্ডটাকে মানে জামাতীয় বানিয়ে ফেলছিল, এই পুরা বোর্ড এখানে, এবং ক্রিকেট খেলে না এরকম মানুষদেরকেও এখানে এইবার যাদেরকে নিয়েছে তারা সবাই ক্রিকেট খেলে। আমি বলছি সেটা আস্তে আস্তে আসতেছি, কেন কোনটা আমার পারসেপশনটা বলতেছি। আমি আলোচনা শুরু করতে চাই মুস্তাফিজ থেকে। মুস্তাফিজ ভারতীয় ঘরোয়া একটা খেলা, ভারতের ঘরোয়া খেলা, সেই খেলায় খেলতে গেছে কেন? টাকার জন্য খেলতে গেছে, এবং সেই খেলা তাকে বাদ দেওয়াতে সবাই বলতেছে যে অধিকার বঞ্চিত হচ্ছে। ভারতের ঘরোয়া খেলায় ভারত খেলতে দেবে না, তাতে তারা হুঙ্কার দিচ্ছে, এবং সেই হুঙ্কারের এত তেজ যে তারা আন্তর্জাতিক খেলাও আর খেলবে না। হ্যাঁ, তাহলে
তারা তো আগে বলবে মুস্তাফিজকে যে তুমি তো আসল ভারতের দালাল, তুমি তো ভারতের কাছ থেকে টাকার জন্য তুমি গেছো এবং তোমার স্বার্থের জন্য হলো বাংলাদেশ আন্তর্জাতিক ক্রিকেট থেকে বঞ্চিত হয়েছে, তাই না? তো এরা আসলে যে হুক্কা হওয়াটা শুরু করেছিল আন্তর্জাতিক ক্রিকেট থেকে বাদ দেওয়ার জন্য, এবং এদের মধ্যে সেই দুঃখ মানে বোধ করে না। এবং এই যে বুলবুল সাহেব আন্তর্জাতিক ক্রিকেটকে কি বুঝিয়েছিল যে আমাদের সরকার চাই আমরা আন্তর্জাতিক ক্রিকেট এর মধ্যে খেলবো না। না, কেন আন্তর্জাতিক খেলবো ক্রিকেট না? খেলবে, তারা শুধু ওই তো। ভারতে খেলবে না, শ্রীলঙ্কায় না, না, খেলবে, প্রথমে তো- নিরাপত্তার অভাব আছে। না, ভারতে খেলবে না এটা তো আলোচনা আসলো, তার আগের আলোচনাটা ছিল যে হলো ভারত কেন তাদেরকে বঞ্চিত করলো, এরকম হ্যাঁ, একটা সেই argument। প্রতিবাদে নিরাপত্তা নাই, সেই সেজন্য argument তারা থেকেই। শ্রীলঙ্কায় খেলবে, হ্যাঁ। অন্য ভেন্যুতে খেলবে, হ্যাঁ, তারা অন্য ভারতে ভারতে। খেলবে না। এবং এই বয়কটটা কেন করছে, তারা উদাহরণ দিয়েছিল সরকারের নির্দেশে এটা করছে, তাই না? এখন আবার হলো তো সরকার তো নির্দেশ দিয়েছিল, নির্দেশ দিয়েছিল এবং স্বীকার করে না, আবার স্বীকার করে। তারা যে তো কোনটা সেটা যদি সরকারের হস্তক্ষেপ হয়, হ্যাঁ, তাহলে এখন সরকারের হস্তক্ষেপ অসুবিধা কি? এখন কেন আসিফ মাইন্ড করে? না আসিফ মাইন্ড করতেছে, তাদের ওই যে বললাম না ইনভেস্টর গ্রুপ মাইন্ড করছে, তাদের প্যাকেজ উদ্ধার হয়নি, তারা তো ফাঁস করে দিবে। তারা যদি এরকম হয় যে 20 কোটি টাকা বিনিয়োগ করেছে, সেখান থেকে মাত্র 5 কোটি টাকা উঠছে, তাই না? তাহলে তো সেই 15 কোটি টাকার মানে আপনি বলতে চাচ্ছেন যে এটা একটা লেনদেনের সমস্যা? অবশ্যই লেনদেনের সমস্যা। এবং এই লেনদেন আর আপনি তো একটা গুরুতর অভিযোগ করছেন। হ্যাঁ, কারণ গুরুতর অভিযোগ করছি। এই অভিযোগেই তো আসিফ মাহমুদ অভিযুক্ত, এই অভিযোগেই তো আসিফ নজরুল অভিযুক্ত। অন্য যে কোনো সময়ের চেয়ে নিয়োগ এবং বদলি এই সময়ে সবচেয়ে বেশি হয়েছে। এবং স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ছোট ছোট ছেলে পেলে যায় মব সৃষ্টি করে প্রধান শিক্ষকের কাছ থেকে, প্রিন্সিপালের কাছ থেকে লিখে দিচ্ছে আমি পদত্যাগ করলাম। কেন করলাম, কি করলাম, কোনো নাই, কোনো অফিসিয়াল ডকুমেন্টসও না, একটা সাদা কাগজের উপর লিখে নিয়ে লাথি দিয়ে বের করে দিচ্ছে। শিক্ষক হার্ট অ্যাটাক করছে না? তো এই কাজগুলো তো এরা করেছে। এবার আসেন যে এই সরকারও তো আপনার হলো এই একইভাবে যেটা ওরা নিয়োগ দিয়েছে বাপের দোয়া কমিটি, তাই না? এটা নিয়ে তারা সমালোচনা করছেন হাসনাত বাপের দোয়া আব্দুল্লাহ, কমিটি। যদিও উনি ফুটবলের ফ্যান, ফুটবলের জি, জার্সি পরেন, ক্রিকেটের জি, জার্সি দেখেন- পরেন না, বিদেশি ফুটবলের হ্যাঁ, জার্সি পরেন। না দেখেন, বুলবুল সহ যে টিমটা আসিফ মাহমুদরা সাজিয়েছিল বা আসিফ নজরুলরা সাজিয়েছিল, সেটা এতটাই জিদি এবং হিম্মতের সাথে দাঁড়ায় আছে যে তারা ওই সেটআপটা সংঘবদ্ধভাবে রাখবে এবং তারা এখান থেকে নড়বে না। তারা আইসিসিতে গিয়ে অভিযোগ দিচ্ছে, তাই না? তো সেই রকম একটা সেটআপ যদি আপনি ডিস্ট্রয় করতে চান, করে রিশেবল করতে চান, তাহলে এর জন্য ব্যাপক শক্তিশালী পলিটিক্যাল উইল প্রয়োজন, যেই পলিটিক্যাল উইলই এই কমিটি নির্বাচনের জন্য এখানে এসেছে, এটাই আপনার ধারণা? আমার ধারণা। আর আপনার যে প্রাক্তন সহকর্মী আসিফ, তাহলে এখন যে অভিযোগগুলি করছেন এটা আসলে খুব একটা আসিফের না, যৌক্তিক না। আসিফের জেলে যাওয়া উচিত, জাস্ট এই ছেলেটার জেলে যাওয়া উচিত। মানে একবারে দেখার জন্য, মানে ও পরিদর্শন করবে? না, একবারে ওর জেলে থাকা উচিত। আমি জানি না যে সরকার তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না কেন। অনেকগুলো ওয়াসার নিয়োগে একবারে সিরিয়ালি 1 থেকে নির্দিষ্ট সংখ্যা পর্যন্ত এরকম আসিফ মাহমুদ পিএস, আসিফ মাহমুদ পিএস, নাহিদ, এভাবে নাম লেখা। না, ওদের পিএসরা অনেক ক্ষমতাবান ছিল, ওনাদের ক্ষমতা না, না, ছিল না, না, তো- পিএসদের ক্ষমতা ছিল। পিএস শোনেন, যেমন পিএস স্বাস্থ্য উপদেষ্টা পিএস এর অনেক ক্ষমতা, তারপরে এই যে আসিফ মাহমুদ সাহেব পিএস এর অনেক ক্ষমতা, ফায়েজ তায়েব সাহেব পিএস এর অনেক ক্ষমতা, এমনকি আসিফ নজরুল সাহেবের পিএস এর অনেক ক্ষমতা। পিএসদের অনেকটা পাওয়ারফুল সেক্রেটারি। মানে পিএসরা সব খেয়েছে, আর যাদের যাই হোক, আন্ডারে আমরা চাকরি করে তারা হলো- আবার আক্তার তারা হলো আপনার দুর্নীতি কাছে করেনি। আসি। দলীয়করণ একটা অভিযোগ সবসময় থাকে এবং রাজনৈতিক দলগুলি আসলেই সবাই বলে যে দলীয়করণ হচ্ছে, দলের লোকজনকে। দলীয় সরকার তো দলীয়করণ করবে, তাই আচ্ছা, না? আমরা এটা আমার আমাকে সেটাই জিজ্ঞেস বলতেছি, করি। আসিফ মাহমুদরা কেন দলীয়করণ করবো? তো নিরপেক্ষ সরকারের উপদেষ্টা ছিল, তাই না? এটা আসলে একটা প্রশ্ন আপনার কাছে আসতে চাই। সংসদ অধিবেশন তো শুরু হয়েছে, আপনি একসময় সংসদ সদস্য ছিলেন এবং যথেষ্ট অ্যাক্টিভ এবং আমি বলবো যে উচ্চ কণ্ঠ ছিলেন, বিভিন্ন সময় আপনি প্রতিবাদী একটি কণ্ঠস্বর ছিলেন। এইবারের সংসদ অধিবেশনকে আপনি কিভাবে দেখছেন? কেননা আমরা দেখছি যে সংসদ অধিবেশনে এখনো পর্যন্ত সংসদ ব্যস্ত আছে অন্তর্বর্তী সরকারে রেখে যাওয়া আইন কানুন নিয়ে নাড়াচাড়া করতেই। নতুনভাবে তো তারা চিন্তা করার সুযোগ এখনো পাচ্ছে না। আগে পুরনো জিনিস শেষ হবে, তারপরে নতুন কিছু। আপনার কাছে এই সংসদের আমার অধিবেশন কেমন কাছে মনে হচ্ছে? সংসদের বিষয়টা কথা বলার আগে কি আমি একটু ওই যে জি, আপনি please বললেন, বলেন, আমি হ্যাঁ, বলতে পারি। ফ্রি টু সে এনিথিং। তারেক সাহেব যথার্থই বলেছে যে সজীব মাহমুদের কি বলে আসিফ মাহমুদ সজীব। আসিফ মাহমুদ সজীবের জেল হওয়া উচিত। শুধু জেল নয়,
আমার আরো মনে হয় বেশি কিছু। বিপ্লবের সঙ্গে বিশ্বাসঘাতকতা করার জন্য তার ফাঁসি হওয়া উচিত। আপনারা দুজনই আজকে খুবই এমন কথা বলছেন, আমি নিজেই না, কেন বলছি, এই আসিফ তো বিপ্লবটাকে ধ্বংস করে দিয়েছে। সে কি কিভাবে? বলছে জানেন? সে কি বলছে জানেন? কিভাবে? সে বলছে এই বিপ্লবটা যদি শেষ না হইতো তাহলে সশস্ত্র বিপ্লব করার জন্য সে প্রস্তুত ছিল। তার যে ইন্টারভিউ প্রথম আলোতে প্রকাশিত হয়েছে সেখানে তো লেখা আছে তাদের অস্ত্র জোগাড় করা হয়েছিল। আর সেই আসিফ ক্ষমতায় গিয়ে যে পরিমাণ দুর্নীতি করেছে, যে আন্দোলনটাই ছিল দুর্নীতির বিরুদ্ধে, স্বৈরাচারের বিরুদ্ধে, হাসিনা স্বৈরাচারের বিরুদ্ধে, বৈষম্য বিরুদ্ধে, বা যেটা সে কোটার কথা বলেছিলাম, সে কোটাই তো সে করলো, সে দুর্নীতি সে করলো। এই যে বলেন আপনার এই ওয়াসার কথা বলেন, এই কথা বলেন, হোয়াট বিজনেস দ্য মিনিস্টার হ্যাজ গট ইন ওয়াসা অর ওই নিয়োগে? ক্রিকেট বোর্ড থেকে শুরু করে সর্বত্র সে ক্রিকেট বোর্ডে কি করলো? ঢাকা সিটি মেয়র নিয়ে এসে কি করলো? ক্রিকেট বোর্ডে সে ন্যাক্কারজনকভাবে হস্তক্ষেপ করেছে। তার তো ফাঁসি বললে তো কম হয়। আমি তো দাবি করবো তাকে, ওনার সঙ্গে আমি আমার বাংলাদেশে তো দুর্নীতির শাস্তি এটা না। এখন আমি কেন না এখানে যে এখানে আমার ছোট ভাই সন্তান বললো সেটা দলীয়করণ করে ফেললো, বা দল দলীয়করণ করবে, কিন্তু সব কিছুতে যদি দলকে দায়ী করা হয়, জামাতকে দায়ী করলেন আপনি, জামাতের লোকেরা সব সব ক্রীড়া সংস্থায় ছিল, সো আসিফকে বাঁচিয়ে দিলেন। এখন দলে বলে আমি কথা বলতে পারতাম না, আমি রিস্ক নিয়ে বলেছি, ঝুঁকি নিয়ে বলেছি, কারণ জামাতের বিরুদ্ধে আপনি বললে আমি তো প্রতিবাদ করতে হবে, কারণ আপনি দলীয় করে চলে গেলেন। কিন্তু আমি যেহেতু ওই প্রচলিত রাজনীতি করি না, প্রচলিত ধারণা যাই না, ফলে আমি কিন্তু আমার আপনি সেই প্রতিবাদ করছি যে দলীয়করণ করতে গিয়ে, দলকে দায়ী করতে গিয়ে, রাজনীতিকে দায়ী করতে গিয়ে আপনি অপরাধীকে বাঁচিয়ে দিচ্ছেন। আপনি আসিফকে বাঁচিয়ে দিলেন জামাতের বিরুদ্ধে কথা বলে। কিন্তু তাদেরই ভাষা আসছে জামাত তারা একটি এটা কেন রাজনৈতিক করেছে? দল, জামাত একটি রাজনৈতিক দল, বিএনপি একটি রাজনৈতিক দল, আওয়ামী লীগ রাজনৈতিক দল। তারা রাজনীতি করবে তাদের বৃহৎ প্ল্যাটফর্মের জন্য। সেখানে তারেক রহমানের আম জনতা পার্টি 100 ভাগ আল্লাহওয়ালা পার্টি হতে পারে, সৎ পার্টি হতে পারে, বাট রাজনীতিতে গণতন্ত্রের কোনো মূল্য নাই, তার কগনিশন নেওয়ার মতো কোনো কারণ নাই। তারেক বা তারেক রহমান সাহেবকে অ্যাডমিশন দেওয়া মানে আমি কোটা করতেছি, আমি বৈষম্য করতেছি, এটা হয়তো তাকে শুনতে খারাপ লাগবে। আমি কেন? দেখবো বৃহৎ একটা দল ছোট হলে কি তার কথা ঠিক হতে পারে না? অবশ্যই আমার কাছে কোনো কগনিশন নেই। ছোট হয়েছে আপনি ঘরে গিয়ে বসেন, রাজনীতি ছোট বলে কোনো দাম নাই, ছোট কোনো অর্থ নাই। এই যে আপনি সংসদে কথা আসতেন, জামাত ইসলামের সংসদে কিছুই করার নেই, কিছুই করতে পারবে না। এতগুলো আসন পেয়েছে, 70টা আসন কি হয়েছে? 149টা আসন পাওয়া আর 151টা আসন পাওয়ার মধ্যে রাত এবং দিন পার্থক্য হইতে পারে, 2টি আসনের মাত্র ডিফারেন্স, কিন্তু 151টা আসন যে পাবে সে সংসদকে নিয়ন্ত্রণ করবে। তাহলে কি আপনি এটাই বলতে চাচ্ছেন যে ক্ষমতা না পাইলে রাজনীতির কোনো ভ্যালু নাই? রাজনীতি মানে বৃহৎ জনগণের অস্ত্র, সমগ্র জনগণের নয়। তাহলে কেউ তো চেষ্টা করবে এবং সে কম ভোট না, পাবে, চেষ্টা ভবিষ্যতে করেন, পাবে। আপনি চেষ্টা করেন, কিন্তু আপনাকে মূল্যায়ন করতে হবে। মনে করুন আপনি চেষ্টা করেন, আপনি একটা জায়গায় এসে এক জায়গায় করেন। এই যে আজকে আমরা যে জিনিস বলছি, আপনি এখানে এসে অচলাবস্থা সৃষ্টি করতে পারলে আপনি হিরো, আপনি অচলাবস্থা সৃষ্টি করতে পারলে হিরো আপনার। কিন্তু অচলাবস্থা সৃষ্টি করতে না পারলে আপনি হিরো হবেন কি করে? আপনি জিরো। গণতন্ত্রে তো আপনি কি বললেন, সৎ বললেন না ন্যায় বললেন, কিছু হয় না। আপনার সঙ্গে জনগণের সংখ্যা কত আছে? আমি যে জিনিসটা আসছি আজকে, আপনাকে আমি একটা প্রশ্ন করব পরে, আচ্ছা, আপনি করেন। বলেন। তাহলে আমি এখানে কি বলতে চাচ্ছি, তারেক সাহেব যে কথাটা বললেন যে তার জেল হওয়া উচিত, এই ছেলেটা যেখানে বৈষম্য ছাত্র আন্দোলনের যে নেতৃত্বে ছিল, যেখানে সেদিন আমরা বলেছিলাম বিপ্লবীদেরকে ক্ষমতা নেওয়া দরকার ছিল, এই 3 জন যারা ক্ষমতা নিয়েছিল তারা তো জনগণের প্রত্যাশা পূরণ করতে পারে না। কি বলেন তারেক? আপনার বন্ধুরাই ছিল, আপনার সহকর্মীরাই ছিল, সাথীরাই ছিল। তারা প্রত্যাশা পূরণ করতে পারলে তারা তো সরকার গঠন করতো। এক্স্যাক্টলি, আমি সেটাই বলছি। অথচ 3 জনেই গুড এক্সাম্পল হতে পারলেন না। তার মধ্যে সজীব এক্সাম্পল করলেন দুর্নীতির, এক্সাম্পল করলেন অপরাজনীতির, এক্সাম্পল করলেন ক্ষমতার অপব্যবহার, তারা এলাকাতে মিসইউজ অফ মানি করেছেন, বিভিন্ন করেছেন। ফলে বিপ্লবের স্বার্থে তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া উচিত, তাকে আইনের আওতায় নিয়ে তাকে ফাঁসি দেওয়া উচিত। এবার আপনাকে একটা সম্পর্ক প্রশ্ন করি। আপনি যেহেতু একটি দলে যোগ দিয়েছেন, সেই দলটা জিতে নাই, তাহলে কি আপনাদের কথাকে আমরা মূল্য দিব না? আপনি মূল্য দিবেন, সরকার দিবে না। আচ্ছা, আপনি সরকারের এক জিনিস না, জনগণের একটি অংশ মূল্য দিবে, কিন্তু তারেক রহমান বা তার সরকার বা তারেক সাহেব
আমাদের আমতারা হিসাব মূল্য দিবে না, দেওয়ার দরকার নাই। হোয়াট ম্যাটার্স? আচ্ছা, তো আমরা এই পর্যায়ে এসে আবার একটা বিরতি নেব, বিরতির পরে ফেরত আসবো। চলমান দেখছেন আপনারা, আমরা কথা বলছি আজকে একটু দার্শনিক কথাবার্তা হচ্ছে, কারণ আমরা ক্ষমতা স্বরূপ বোঝার চেষ্টা করছি। এত কম বয়সী মানুষেরাও ক্ষমতা পাওয়ার পরে কেন এরকম ক্ষমতাকেই শুধু ব্যবহার করলেন? তারা ভুলে গেলেন যে তাদের এর চাইতে বড় কিছু করার সুযোগ, সম্ভাবনা এবং সময় হাতে ছিল। আমাদের হাতে সময় আছে, কিন্তু বিরতি নিয়ে ফিরে এলাম বিরতির পর। চলমানে আপনারা দেখছেন নেক্সাস টেলিভিশনে। চলমান আছে তারেক রহমান এবং জনাব আখতারুজ্জামান। তারেক এমপি হতে চেয়েছিল, আখতারুজ্জামান সাহেব এমপি হয়েছিলেন। এই মুহূর্তে আপনারা এই এমপি পদে নাই, কিন্তু আপনারা রাজনীতি সচেতন ব্যক্তি এবং রাজনীতি করেন, এবং আপনার যে বিষয়টি সেটি হচ্ছে আমার ধারণা যে আপনি রাজনীতি পছন্দ করেন। তা না হলে তো আপনি রাজনীতি থেকে রিটায়ার করতেন, কিন্তু আপনি আসলে থাকতে চেয়েছেন রাজনীতিতে। এই যে মানুষ রাজনীতিতে থাকতে চায়, ক্ষমতায় থাকতে চায়, ক্ষমতা ছাড়তে চায় না, এবং যেটা আমরা দেখলাম তরুণদের মধ্যে অনেক বেশি, তারা ক্ষমতা ছাড়তে চাইছিল না বা নির্বাচনে জিতবে না এটা তারা মেনে নিতে পারছিল না। সেই কারণে তারা আদর্শের বিপরীতে গিয়েও কিন্তু একটা ঐক্য করেছে, এবং এখন দেখা যাচ্ছে যে ঠিক বিষয়টা যে সঠিক হয়েছে না ভুল হয়েছে এটা প্রশ্নের সম্মুখীন হয়ে গিয়েছে, কারণ প্রচুর দুর্নীতির অভিযোগ উঠেছে, এবং সেই দুর্নীতির দায়িত্ব জামাত ইসলাম নিবে না, কারণ জামাত ইসলাম তো উপদেষ্টা দেয় নাই। হয়তো তারা উপদেষ্টাদের মাথায় হাত বুলিয়েছিল, আমরা জানি না। পরে আবার এটাও দেখছি যে যে উপদেষ্টার বিরুদ্ধে বিএনপি কথা বলেছিল তিনি আবার মন্ত্রী হয়েছেন। মানে আমরা সবকিছু নিয়ে একটা বেশ প্যারাডক্সিক্যাল সিচুয়েশনে আছি, এবং তার মধ্যে সবচেয়ে সুখবর হচ্ছে যে ইরানে একটা যুদ্ধবিরতি হয়েছে, এবং ধারণা করা হচ্ছে 2 সপ্তাহের, কিন্তু সবাই আশা করছেন যে যুদ্ধ শুরু হবে না এবং যুদ্ধটা এখানে শেষ হবে, একটা উইন উইন সিচুয়েশনে সবকিছু ফিরে যাবে। কিন্তু প্রাণক্ষয় হলো, কয়েক হাজার মানুষের প্রাণ গেল, সম্পদের ক্ষতি হলো, বিশ্বব্যাপী দারিদ্র্য বাড়লো, তেলের দাম বেড়ে গেল, বাংলাদেশের মতো তরুণ অর্থনীতি অভিঘাতের মুখোমুখি পড়ে গেল, সবকিছু মিলিয়ে পুরো বিশ্ব একটা হুমকির মুখে পড়ে গেল। এরকম একটা অবস্থায় আমাদের নতুন সরকার, তো তারেক ধরে নেন আপনি ইলেকশনে জিতেছিলেন, আপনি এই অবস্থায় কি করতেন? আসলে নতুন সরকার তো, আপনি তো জিততে চেয়েছিলেন, আমরা ইলেকশন চেষ্টা করেছিলেন, করেছি, ভোট করেছি, ভোট আমরা করেছেন। ভেবেছিলাম আমি ভোট আপনার পাবো। আমি কারণ বাজারে আপনার যে ভোটের একটা গাড়ি ছিল সেখানে গিয়ে কিছুক্ষণ আমি দেখেও এসেছি, খুব বেশ সুন্দর প্রচারণা করছিলেন। না, ভোটের মাঠে আমাদের মতো যারা ফ্রেশার বা নতুন আসছে আমরা রাজনীতির মাঠে, সে জায়গায় ভোট এক জায়গায় করে নিজের ঘরে নেওয়া অনেক কঠিন যদি বড় কোনো রাজনৈতিক দল পাশে না থাকে। তো তাহলে রাজনীতি করেন কেন? এই যে একটু আগে আখতারুজ্জামান সাহেব বলেছেন যে ওইটা হেরে আমি গেলে তো একটু কোনো আগে দাম নাই। বলছি আপনাকে যে আমি তো বিজয়ী হতে হবে এই ধরনের তামান্না নিয়ে এখানে আসি নাই। এইটাও একটা ব্যাপার, এই যে দেখেন আশা, এটাকে আপনাকে সুন্দর শব্দ ব্যবহার করেছেন, বিজয়ের তামান্না আপনার নাই। আপনারা কি আসলে একটা নতুন আমাদের যে পুরনো আরবি ফার্সি এইসব ভাষার ব্যবহারের একটা চর্চা করছেন? এটা কি নাকি এটা আরবি নাকি এমনি আমি চলে জানি আসে? না। তামান্না আমার একটা- ওয়াইফের নাম ফার্সি। তামান্না একটা ফার্সি শব্দ, হ্যাঁ না? ফার্সি শব্দ, তামান্না সুন্দর, শব্দটা সুন্দর। না দেখেন, যে কোনো সরকারের পক্ষে কথা বলা কিন্তু সরকারের অংশ না, এটা অনেক টাফ। তখন দালাল বলে, চাটুকার বলে, এই ধরনের একটা ট্যাগিং করা হয়। কিন্তু আমরা সরকারকে স্পেস দিতে চাই যে এই সরকারকে তো জনগণ কতদিন স্পেস দিতে চান? হ্যাঁ, এই সেটাই- সরকার কতদিন এই সেটাই বলছি। ট্যাক্স হলিডের মতো আন্দোলন হলিডে পাবে? না। কবে আপনারা শুরু করবেন এই না, সরকারের ওইটা বিরুদ্ধে কথা বলছি বলা? যে যেই সরকারটা, এটা তো জনগণ নির্বাচিত করেছে, তাই না? অবশ্যই। তো আমি যদি জনগণকে সম্মান করি তাহলে জনগণের নির্বাচিত সরকারকেও আমাকে অনার করতে হবে, এবং জনগণ যে বাঁচতে চায় তাহলে সরকার যে স্পেস চায় সেটাকেও আমাকে দিতে হবে। আমরা কি গুলিস্তান সহ সারা বাংলাদেশে মানুষের চলাচলের যে পথগুলো দখল হয়েছিল সেই দখল থেকে মুক্তির জন্য শুকরিয়া আদায় করব না? যে এটা একটা সাহসী ভূমিকা ছিল। কিন্তু এবং কেউ কেউ তো বলছেন গরিবের উপরে হাত দেওয়া হয়েছে, না, ফুটপাত দখল শুনেন, মুক্ত করা ঠিক হয় নাই, আপনার হলো একটা দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন। মানে আমাদের সোসাইটিতে সবাই শুধু ওই ব্রোকার হতে চায়, বুঝছেন, যে 10 টাকার জিনিস নিয়ে যায় 12 টাকায় বেচতে চায়, এটাই তার ব্যবসা, এইটুকুই সে করতে চায় সহজে। এই যে রাস্তার পাশে একটা ঝুড়ি নিয়ে বসে যায়, কিনছিল, মানে আসে বেচলো। কিন্তু একটা সময় কি আপনি নিজেও এইভাবে হ্যাঁ, ফান্ড কালেকশন আমার করেন না? কথাও বলছি, এটা আমাদের ব্যবসায়িক অলস মন মানসিকতা। আমরা সৃষ্টি করতে চাই না, আমরা প্রডিউস করতে চাই না, আমরা এমন চাই না। দেখেন, একটা বাদামওয়ালাও কিন্তু ভ্যালু ডেভেলপ করে, যে সে 200 টাকার বাদাম নিয়ে আসে, ভেজে পরিচর্যা করে সুন্দর করে সে এটাকে উপস্থাপন করে, একটা ছোটো প্যাকেটে দেয়। এই সব কিছু মিলে এই যে প্যাকেজিংটা সে নিজে করতেছে,
এইটুকু ভ্যালু ডেভেলপ হচ্ছে কি 200 টাকার তা বাদাম আপনারা 1000 কি টাকায় রাজনীতিতে বিক্রি সেই হচ্ছে। ভ্যালু ডেভেলপ করতে পারছেন? না না না, এটা তো হচ্ছে না। সবাই শুধু যায় ঝুড়ি নিয়ে রাস্তার পাশে বসে বিক্রি করতে চায়। তৈরি করবে কি চায়না তৈরি করে দেবে, ইন্ডিয়া তৈরি করে দেবে, আমরা শুধু বেচবো, বেচা জাতি আমরা। তাহলে তাহলে আপনাদের রাজনীতিতে কি আপনারা সেই ভ্যালু তৈরি করতে পারছেন? না, আপনাদের নতুন সে- রাজনীতির প্যাকেজ, এইটাই নতুন তো, রাজনীতি, মানে আমরা যদি স্বনির্ভর না হই তাহলে আমাদের অন্যের কাছে মাথা নিচু করতে হবে স্বাভাবিকভাবে। আপনি যদি বানাইতে না পারেন আর একজনের কাছে নিয়ে আসতে হবে। আপনি তো কিনতে কিনতে ফকির হয়ে যাবেন, আপনি কিছু বেচতে হবে না। আমরা কি কি বেচবো তার একটা যুদ্ধ থাকতে হবে না, লড়াই থাকতে হবে না। সেই লড়াইটা সঠিকভাবে হচ্ছে না। তারপরেও অনেক অংশে শুরু তা হয়েছে। আপনারা হলে কি লড়াই করতেন? আর আপনার বন্ধুরা কি পারলো না? কেন তারা জামাতের সঙ্গে চলে গেল? না দেখুন, আপনি তো গেলেন না। না, স্বনির্ভর হওয়ার লড়াই সব সরকারই কিছু কিছু করে, কিন্তু সাকসেসফুলি কতটুকু করে আমি তা বলতেছি না। যেমন শেখ হাসিনা মুসলিম শাড়ি রিস্টোরেশনে কাজ করেছিল, আমরা কি এটা প্রশংসা করবো না? 300 কোটি টাকা বরাদ্দ দিয়েছিল মুসলিম শাড়ি আপনি রিস্টোরেশন। করবেন প্রশংসা? কেন করতে হবে না? আচ্ছা, দেখেন একটা তাহলে আসেন আপনাকে ওই একটা প্রশ্নটা শাড়ি করি। 300 টাকায় বিক্রি করে, 400 টাকায় বিক্রি করে। উনি এমন একটা শাড়ি রিস্টোর করলেন যেটা অনেক আগে, সেই 1600 সালের দিকে। আমরা আমাদের এখানে আমরা বলি যে শিল্প বিপ্লব হয়েছে 1800 শতাব্দীতে, তাই না? তারও 200 বছর আগে আমরা এমন একটা শাড়ি তৈরি করতাম নিখুঁত, যেটার জন্য গ্রিস রাজা বলেছিল তোমরা একটু দেশ থেকে একটু কম মুসলিম কিনতে পারো না, আমাদের স্বর্ণ সব ওখানে চলে যায়। কিন্তু ওটা তো আমরা হাতে তৈরি করতাম, হ্যাঁ, হাতে তৈরি industry- করতাম, এখনো এটা হাতেই, মুসলিম মেশিনে হবে না। হ্যাঁ, তো সেটা তো আমাদের হস্তশিল্প ছিল। ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন তো হয়েছে, যন্ত্রে চলে গিয়েছে না, কাপড়। ওই সেই তো জন্য দেখেন তো আমরা টিকলাম না। আঙ্গুলগুলো কেটে ফেলেছে, শাড়ি আর তৈরি করতে পারে না। বাট তাদের বংশ পরম্পরায় তাদের বংশের লোকগুলো আবার এই শাড়ি বানাতে পারবে, এই যে চিন্তা, এটা তো শেখ হাসিনা করেছে। তাই আপনি প্রশংসা করছেন? না, এটা তো করেনি, সে খুব ভালো। করেনি। তাহলে এখন বলেন, না না, মানে আমাদের স্বনির্ভর, কিন্তু তারপরে- তার দল তো নিষিদ্ধ না হলো। না, তা আপনি- পঞ্চগড়ে দাঁড়ান, পঞ্চগড়ে একটা হাসপাতাল বানানোর জন্য তেঁতুলিয়াতে চায়নাকে একটা প্রজেক্ট দেওয়া হলো। কেন প্রজেক্টটা দিয়েছিল শেখ হাসিনা? যে চায়নাতে সীমান্তের প্রহরী হিসেবে, মানে সীমান্তে নীলফামারী বা পঞ্চগড় না না, পঞ্চগড়ে তেঁতুলিয়াতে আর তেঁতুলিয়াতে একটা হাসপাতাল, বড় হাসপাতাল চায়না তৈরি করবে। শেখ হাসিনা অনুমোদন দিছে। কেন দিছে? যে এটা আমার চিকেন নেক, এখানে যদি চায়নার একটা এস্টাবলিশমেন্ট থাকে তাহলে আমার সীমান্ত শুধু আমি পাহারা দেবো না, চায়নাও এরা পাহারা দেবে। এই যে একটা চিন্তা, আমি এটাকে প্রশংসা করব না? এইরকম ভাবে এই যে বেগম জিয়া আচ্ছা, তাহলে- হ্যাঁ। আন্তর্জাতিক পরিমণ্ডলে গিয়ে দেশে আমাদের পানির হিস্সার জন্য ভারতের বিরুদ্ধে বললেন। নিউজ কি হলো? ভারতের পিঠে খালেদার চাবুক। এই যে একটা সাহসী সঙ্গে একটা দেশের জন্য যে লড়াই করা, এই লড়াইটা শেখ মুজিব করলে আমরা তাকে প্রশংসা করব। শেখ মুজিবুর রহমান উনি বঙ্গবন্ধু যে সোনিয়া গান্ধীকে না না কাকে বললেন, ইন্দিরা গান্ধী। ইন্দিরা গান্ধীকে বললেন যে তোমার সৈন্যগুলো নিয়ে যাও এখান থেকে, তাই না? উনি 9 মাস যুদ্ধ করেন, কিন্তু উনি আইসে যে যুদ্ধটা করলেন, এই যুদ্ধকে আমরা প্রশংসা করতে হবে তো না? আপনি অনেক প্রশংসা করছেন, কিন্তু তাহলে বলেন যে সবাইকে, মানে আমরা অন্তর্বর্তী আমরা সরকারকে তো যেই জামাত এবং মানুষগুলো- এনসিপি। শুনেন, আমরা সবারই প্রশংসা করব, শুধু প্রশংসা করব না জামাতের, কারণ জামাত এই বাংলাদেশ চায়নি। এটা আমাদেরকে মানতে হবে এই জায়গাতে আচ্ছা, রেখে। এবং আমরা এখানে আমি, আসবো। আমার পাশে আমার স্যার আছে, আমি বলবো আপনি জামাতের সাথে যাওয়ার চেয়ে আওয়ামী লীগের সঙ্গে গেলে অনেক ভালো করতেন। আচ্ছা, ঠিক উনি আছে? নিষিদ্ধ থাকতেন তাহলে। হ্যাঁ? আমি- না, তাও আমি এই জন্য সম্মানের আপনাকে ছিল। প্রশ্নটা করি, এরপরে আপনি- এটাও এই সম্মানের প্রশ্নটা ছিল। একটু আপনাকে আমি প্রশ্নটা করি। এটা যে সম্মানের, তার প্রমাণ দেখেন, দেখেন তার প্রমাণ। জামাত কিন্তু ওনাকে চেয়েছে, কেন চেয়েছে? ওনার অনারের কারণে চেয়েছে। জামাত ওনাকে নিয়ে অলঙ্কৃত হতে চেয়েছে, এই জন্য ওনাকে চেয়েছে। জামাত কিন্তু নিজেও মুক্তিযুদ্ধে শাস্তে চায়, বুঝতে পারছেন? জামাত কিন্তু মুক্তিযুদ্ধে শাস্তে চায়। কেন শাস্তে চায়? কারণ ওই পরিচয়টা ওর হলো সম্মানের না, এবং ওই পরিচয় যে সম্মানের না, আজকে সংসদে সেইভাবে বলতেছে যে মুক্তিযুদ্ধের যে সংজ্ঞা, এই সংজ্ঞায় জামাত ইসলামের নাম আছে, সেটা বাদ দিতে হবে। কি ছিল? মুক্তিযোদ্ধা কারা? যারা পাক বাহিনীর বিরুদ্ধে, আল বদরের বিরুদ্ধে, রাজাকারের বিরুদ্ধে, আল শামসের বিরুদ্ধে এবং জামাত ইসলামের বিরুদ্ধে লড়াই করেছে, তারা মুক্তিযোদ্ধা। ওরা কি এখন জামাতের নামটা বাদ চায়? হ্যাঁ, আচ্ছা, তারা বলতেছে এই সংজ্ঞা থেকে জামাত ইসলামের নামটা বাদ দিতে হবে। তার মানে তাদের এই বিষয়টা আমি বুঝতে পেরেছি। Sorry. আপনাকে আমি যে প্রশ্নটা করতে চাই সেটা হচ্ছে, আওয়ামী লীগ তো নিষিদ্ধ হয়েছে বা নিষিদ্ধ অবস্থায় আছে, এবং এই তত্ত্বাবধান অন্তর্বর্তী সরকারের বা যারা তত্ত্বাবধান করতে আমাদেরকে এসেছিলেন, তারা যেভাবে নিষিদ্ধ করেছিলেন ওই বিষয়টা বহাল রাখা হয়েছে। তো আপনি কি মনে করেন যে এটা হওয়াটা ভালো হয়েছে? না, আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়টাতে জামাতের বুকটা ধুকপুক ধুকপুক করতেছে, বুঝতে পারছেন? কেন ধুকপুক করতেছে? কি ব্লেম দিচ্ছে যে গণহত্যা করেছে বা মানুষ মেরেছে। তো জামাত তো তার চেয়ে বড় একটা ঘটনা ঘটাইছে। আপনি মনে করেন তারাও ভবিষ্যতে নিষিদ্ধ না, না, হওয়ার না, ওই জন্য সম্ভাবনার মধ্যে আছে? ওদের হার্ট ধুক ধুক করছে, বুঝছেন? যে এটা তাদের উপরে আসবে। তারা ওই যে একটা জিনিস দেখলো
যে 298 জন সংসদ সদস্য 200 হ্যাঁ বললো, বা 200 জন বা 300 জন বা 250 জন হ্যাঁ বললে একটা দল নিষিদ্ধ হয়ে যায়। হ্যাঁ, এই যে এইটা জামাতের জন্য একটা বড় আতঙ্কের, কারণ জামাতের চেয়ে বাংলাদেশে অপরাধী, বড় অপরাধী আর কেউ আমাদের নাই। এখানে তো এখনো, আপনি তো এখনো জামাতের সদস্য তো আছেন, তাহলে এই অভিযোগের উত্তর কি? এখানে আমাকে যদি সময় দেন বলি। জি জি বলেন। আর প্রথম আপনার কথা পরে আমরা হলো- বিরতি নেব। প্রথম কথা হলো তারেক সাহেব যেটা বলেছেন 71 সনে তো ওনার তো জানি না কি বয়স কত ছিল। নাকি দেখেন, আপনি বিরতির পরে উত্তর দিবেন? না আমি একটু বলে দিয়ে যাই। যেহেতু প্রথমে জিনিস শুরু করেছিল, যে বিষয়টা হলো যে আপনি যে জামাতকে ঢালাওভাবে দায়ী করতেছেন, এটা তো আমাদের একটা পুরনো ফোবিয়া আছে। আমি জামাত যাচ্ছি বলে বলছি না, আওয়ামী লীগের একটা বয়ান ছিল, যাই হোক সেটা করছে। কথা কিন্তু তো সত্য, আপনি তো যুদ্ধ করেছেন যখন, তখন কি আলবদর আল শামস এদের বিরুদ্ধে যুদ্ধ করেন নাই? আমি আলবদর আল শামস হলো পাকিস্তান আর্মির সহায়তাকারী, জি। আমি তার সঙ্গে যুদ্ধ করি নাই। কিন্তু পাকিস্তান আর্মির সাথে যুদ্ধ করা মানে তো পাকিস্তান সব- আর্মির সঙ্গে যুদ্ধ করেছে, পাকিস্তান আর্মিকে রেশন দিছে, ডাইল দিছে, রান্না বান্না, তার যুদ্ধ করি নাই। কিন্তু তারা কি এখানে- পার্ট অফ দ্যাট আর্মি না? তাদের আমেরিকাও ছিল, তাদের সঙ্গে তো চায়নাও ছিল। আমি পাকিস্তান আর্মির বিরুদ্ধে যুদ্ধ করেছি। আর জামাত ইসলাম বলে কোনো যুদ্ধ করে নাই। আজকে যেটা বলছে আলবদর করেছে, আলসামস করেছে, এগুলো চাকরি ছিল, এগুলো বাঙালি বিহারিরা, বিশেষ করে আলসামস আলবদর ম্যাক্সিমাম ছিল বিহারিস, আর আলবদর ছিল গরিব বাঙালিরা। তাহলে মুজাহিদ কে? কে? যে মুজাহিদ সাহেব, মুজাহিদ তো তোমার চেয়ে কম বয়সের ছাত্র ছিল ভাই, সে সেটা- জাস্ট সেটা- 18 না, বছর কিন্তু বয়সের ধরেন, ছাত্র। একটা যুদ্ধের সময় সেটা আলবো থাকবে কেমনে? সেটা একটা ভাই, একটা যুদ্ধের আমার কথা সময় হচ্ছে, শত্রু বক্তব্য বাহিনী আছে, তার কার্যক্রম বক্তব্য আছে। কার্যক্রম, এই জিনিসগুলো তো আজকে তারপরে কার্যক্রম এটিএম বাংলাদেশে। আজহার আল বদরের দায়িত্বশীল ছিল না? আরে ভাই সেই তো please, জামাত। ভাই একটা জিনিস বলি, এদের বয়স কত ছিল? কিন্তু এরা বয়সের তো জন্য less যদি than 20, এরা বয়সের না, জন্য যদি ওদেরকে- এরা ইন্ডিভিজুয়ালি হয়তো ধরুন কোনো একটা 15 বছর ছিল। না কোনো একটা অঞ্চল ভিত্তিক করতে পারছে। এখানে একটা জামাত কোথায় ইনভলভ হয়েছে 71 সনে, সেটা হচ্ছে যখন ডক্টর মালেকের নেতৃত্বে একটা সরকার গঠন করা হয়েছিল, একটা নির্বাচন হয়েছিল, সেখানে নিজাম ইসলাম, মুসলিম লীগ, জামাত ইসলাম এবং আওয়ামী লীগের 4 জন মন্ত্রী সহ একটা মন্ত্রী পরিষদ গঠন করা হয়েছিল। সেই মন্ত্রী পরিষদে জামাত ইসলামের 2 জন মন্ত্রী অংশগ্রহণ ছিল। সেখান থেকে জামাত তো আলবদর আলসাম, জামাতে কোনো লোক ইন্ডিভিজুয়ালি জয়েন, আমি বিএনপিতে চলে আসছি, বিএনপি চলে আসছে, এখন আমি কেন চলে আসছি? নাকি সারা বিএনপি কারে দিতে পারবেন? সারা বিএনপি বলতে পারবেন যে বিএনপি জামাতে চলে গেছে? তা এটা কি- আপনি মনে করেন না যে 71 সালে তাদের কোনো দায় আছে? জামাতের দায় আছে মানে কি? জামাত মুক্তিযুদ্ধে বিরোধিতা করেছে, জামাত ইসলাম, তারা যুদ্ধাপরাধ করে নাই। বিরোধিতা করা যুদ্ধ, আমি তো ওই তার কি বলে ওই বৈষম্য বিরোধী ছাত্র কোটা বিরোধী আন্দোলনের প্রচন্ড বিরোধিতা করেছি। কোটা বিরোধী আন্দোলনে আমি প্রকাশ্যে বক্তব্য কারণ দিয়েছি। আপনি তখন আওয়ামী লীগের সঙ্গে ছিলেন, No, আওয়ামী লীগের আমি বলছি বন্ধু না। ছিলেন। No, আমি বলছি মুক্তিযুদ্ধের বিরুদ্ধে কোটা, তুমি মুক্তিযুদ্ধের বিরুদ্ধে কথা বলেছো, তোমরা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে কথা বলেছো, মুক্তিযুদ্ধের কোটা বাদ দিতে হবে। তো যারা আমি বল- মুক্তিযুদ্ধ চাইলোই না, না আমি তো বলেছি, কিন্তু আমি বলেছি মুক্তিযুদ্ধের কোটা বাতিল করতে পারবে না, তোমরা যাই চাও। আমি বিরোধিতা করেছি, প্রকাশ্যে করেছি। কিন্তু আমি যখন এক দফা আন্দোলন দাবি দিয়েছি, হাসনাতকে জিজ্ঞাসা করেন, আমি বলেছি আর যারা মুক্তিযুদ্ধই বাতিল করে দিতে চায়, হ্যাঁ, বলেছে না যে আমাদের সংবিধান যারা ভারত মুক্তিযুদ্ধে লিখে দিয়েছে। যারা মুক্তিযুদ্ধ বাতিল করে দিতে চায়, যুদ্ধটা ভারত আর শুনেন, পাকিস্তানের ছিল। যারা মুক্তি বাতিল করে দিতে চায়, আমি জামাতের সত্যি বলছি, যদি জামাতেরও কোনো লোক মুক্তি বাতিল করতে বলে, আমি তার বিরুদ্ধে লড়বো, প্রকাশ্যে ঘোষণা দিচ্ছি। কারণ এই জামাত ইসলাম আর জামাত ইসলাম এক জিনিস নয়। এই জামাত ইসলাম, আমি শেষ করি নেবে তোমার সাথে। এই জামাত ইসলাম আমার আশ্চর্য তুমি লাগছে তার কি বিরুদ্ধে জানেন? বলতে পারো, আমি শেষ করে দেবে প্লিজ, আমার বিরুদ্ধে জামাতে বলতে পারো, কিন্তু আমি যে জামাত করি, বাংলাদেশ জামাত ইসলামী, সেখানে 1980 সনে জিয়াউর রহমানের কাছ থেকে যে নিবন্ধন নেওয়া আছে, সেখানে লেখা আছে আমরা বাংলাদেশের মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশ স্বাধীন হয়েছে, এতে বিশ্বাস রেখে আমরা রাজনৈতিক দল গঠন করেছি। এটা পরিষ্কার লেখা আছে, গঠনতন্ত্রে লেখা আছে। এখন আপনি পুরনো জিনিসের কথা বলবেন, আপনি কি মনে করেন এই বিএনপি যেটা জিয়াউর রহমান গঠন করেছিল, সেই বিএনপি আজকে বিএনপি এক? ওই বিএনপি ছিল রাষ্ট্র প্রশাসনের বিএনপি, 19 দফা ভিত্তিক বিএনপি, যে 19 দফার একটি দফা এখন এই বিএনপিতে নাই, এখন নতুন 31 দফা আসছে, এবং এটা হলো সংসদীয় পদ্ধতির রাষ্ট্র এখন তৈরি হয়েছে। তো এটা ওই বিএনপি তো আমরা সিলসিলা নিয়ে আসে। আপনি মনে করেন যে 71 সালের যে ঘটনাবলী, তার কোনো দায় দায়িত্ব এই বাংলাদেশের জামাত ইসলামী নেই? আচ্ছা, আমাকে একটু জামাত সুযোগ দেন। ইসলামের তো অবশ্যই নাই, এটা তাই? পাকিস্তানের। ও ওটা আচ্ছা, পাকিস্তান। জামাত আমি ইসলামের ওই একটু বলি। 71-এর দায়িত্ব জামাতের অবশ্যই নাই, কারণ জামাত একটি ক্ষুদ্র দল হিসাবে সে পাকিস্তান আর্মিকে পাকিস্তানের পক্ষে কাজ করেছে, এটা তার অপরাধ ছিল না।
যদি পাকিস্তান জয়ী হইতো, এই যে 12ই ফেব্রুয়ারি আগে, এটা অপরাধ না না? না 12ই ফেব্রুয়ারি আগে সবাই তো ইউনূসের পক্ষে ছিলাম, আমরা সবাই তো আসিফ মাহমুদের পক্ষে ছিলাম, সবাই তো আসিফ নজরুলের পক্ষে ছিলাম না, সবাই ছিল না কিন্তু পক্ষে। 12 তারিখের পরে আমরা কি, এই যে আমার ভাই কিন্তু আপনি- পার্টি রেজিস্ট্রেশন নিয়েছে, আপনি মনে করেন পার্টি যে- রেজিস্ট্রেশন নিয়েছে কোথায়? সে স্ট্রাইক করে, অনশন করে, কার কাছ থেকে? ইউনূস সরকারের কাছ থেকে। সে কি ইউনূসের দালাল? তাকে তার ইউনূসের দালাল বলবো? তাকে কি তাহলে আসিফ মাহমুদের দালাল বলবো? কিন্তু সে তো অনশন করে। আপনি তাহলে মনে করেন যে 71 সালের ঘটনাবলীর জন্য এই বাংলাদেশের জামাত ইসলামের কোনো দায় দায়িত্ব নেই? অবশ্যই না, পরিষ্কার বলছি, এটা পাকিস্তান দায় দায়িত্ব। পাকিস্তান ভাঙ্গার পিছনে জামাত ইসলামের একক কোনো দায়িত্ব নাই। আচ্ছা, ঠিক আছে, আমরা একটা বিরতি নেই। বিরতির ব্যাপারে আমার সম্পূর্ণ দায় দায়িত্ব আছে। আমরা বিরতির পরে ফিরে আসব এবং বিরতির পরে ফিরে এসে আমরা আসলে বোঝার চেষ্টা করব যে আমরা আসলে এই রাজনীতির জন্য কথা বলি নাকি কথার জন্য রাজনীতি করি। শেষ হয়েছে বিরতি, ফিরে এসেছি চলমানে, এবং বিরতির পরে এই অংশটি হচ্ছে আজকের চলমানে শেষ অংশ। আমরা ফিরে যাচ্ছি তারেক রহমানের কাছে, আমজনতার পার্টির সাধারণ সম্পাদক। আমরা এতক্ষণ যে আলাপ শুনছিলাম যে 71 সালের যে জামাত আর এই আজকের 2026 সালের জামাত এক নয়, আপনি এই যুক্তির সাথে কতটুকু একমত? এবং পাকিস্তানি বাহিনী যুদ্ধ করেছে কিন্তু জামাতে ইসলামের সদস্যরা কোনো যুদ্ধ করে নাই, এটাই বা আপনি কি মনে করেন? তার আগে বলি, আখতারুজ্জামান স্যার বিএনপি থেকে চলে এসে এখন নতুন করে বয়ান দিচ্ছে হলো জিয়াউর রহমানের বিএনপি আর এখনকার বিএনপি এক না। এটা স্বাভাবিক, যখন যার সঙ্গে থাকে তখন তাকে ভালো লাগে। উনি যখন আওয়ামী লীগের সঙ্গে ছিল, আওয়ামী লীগ একটু টাকা দিতে হয়তো বা, তখন আওয়ামী লীগকে ভালো লাগতো, শেখ হাসিনাকে টাকা ভালো দিত না লাগতো। হয়তো, আওয়ামী লীগ কেবল টাকা না টাকা দিলে দেয়, আওয়ামী ক্ষমতা লীগকে দিত, লুট কিছু করে। একটা দিত। আওয়ামী লীগ তো আমাদের ধরেন টাকা বাতাস পয়সা দিত, সে বাতাস খেয়ে বলতো শেখ হাসিনা ভালো। আওয়ামী লীগ তো আমাদের টাকা আবার পয়সা ধরেন চুরি এখন করেছে। জামাতের সঙ্গে আছে, জামাত হলো তাকে বাতাস খাওয়াচ্ছে, সে বাতাস খেয়ে বলতেছে যে জামাত এখন ভালো। তো সুতরাং যারা বিএনপির সঙ্গে নাই তাদের এটা একটা কমন ন্যারেটিভ যে আগের বিএনপি আর এখনকার বিএনপি এক না, এই জায়গা থেকে। তো এটা একটা বিষয় গেল। তো আগের বিএনপি তো অনেক কম আসন পেয়ে বিজয়ী হয়েছিল, এখনকার বিএনপি তো অনেকগুলো আসন পেল, তাহলে জনগণ কেন ভালোবাসলো, এই ভোটটুকু দিল? তো এটা একটা গেল। আর জামাতের বিষয়ে বলি, জামাত আমাদের বাংলাদেশের রাজনীতিতে অনেক আগে থেকে প্রাসঙ্গিক, এবং এটা একটা বাস্তবতা যে এখনও তারা প্রাসঙ্গিক আছে, সামনেও তারা প্রাসঙ্গিক থাকবে বাংলাদেশের। এবং শুধু জামাত না, জামাত কেন প্রাসঙ্গিক? বাংলাদেশের জন্মের সময় জামাতের একটা ভূমিকা ছিল, পজিটিভ আর নেগেটিভ, এবং তাদের সেই জনগোষ্ঠী বেশি বেশি প্রজনন করে সংখ্যায় অনেক বেশি হয়ে গেছে। আবার কখনো কখনো বিভিন্ন অ্যাক্টিভিস্ট, রাজনৈতিক কর্মীকে অর্থ দিয়ে তারা ম্যানিপুলেট করেছে বা কাছে নিয়েছে, বিভিন্ন কারণে জামাত এই জায়গাতে আছে। এবং তাদের সঙ্গে আছে ইসলামিক অর্থনীতি, জাকাতের অর্থনীতি, এই বিষয়গুলো আমরা আগে অনেক আলোচনা করেছি। কিন্তু আমাদের মুক্তিযুদ্ধের বিষয়ে যেভাবে নরমালাইজ করে ফেলছেন যে জামাত হলো মুক্তিযুদ্ধের সময় মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ছিল না, অথবা মুক্তিযোদ্ধারা জামাতের বিরুদ্ধে লড়াই করেনি, অথবা জামাত মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে লড়াই করেনি, তাহলে এই যে ঘরে ঘরে মানুষদেরকে অত্যাচার করছে, এটা তাহলে কারা ছিল? ওই মুজাহিদ সাহেব যে আল বদর ছিল, এই যে মোহাম্মদপুরে তার ক্যাম্প ছিল, সেখানে ধরে ধরে মানুষ হত্যা করতো, সেই মুজাহিদের জামাতই তো এই জামাত। সেই মুজাহিদকে তো তারা শহীদ বলতেছে, ওই নিজামী সাহেবকে তো শহীদ বলতেছে। যেই গোলাম আজম বাংলাদেশের মানুষ যেন হজ করতে না পারে, তারা বাধা দেয়, বাংলাদেশের স্বীকৃতি যেন না পায়, যে এটা কি একটা যুদ্ধ না? যুদ্ধ কি শুধু মানুষকে গুলি দিয়ে মারলে শুধু যুদ্ধ? দেশের বিরুদ্ধে লড়াই করতেছে, দেশের বিরুদ্ধে বয়ান তৈরি করতেছে, সেটা কি একটা দেশের বিরুদ্ধে যুদ্ধ না? এই কার্যক্রমের জন্য, জামাতের এই কার্যক্রমের জন্য আমাদের মুক্তিযুদ্ধ বিলম্বিত হয়নি। এবং সেই জামাতকেই তো আখতারুজ্জামান স্যার পছন্দ করতেন না, এবং পুরা বিএনপিকে চ্যালেঞ্জ করেছেন যে জামাতের সঙ্গে কেন বন্ধুত্ব করছে। এখন সেই জামাতকে এখন ভালো লাগছে। সময়ে মানুষ বদলে যায়, মানুষের কালো চুল পাকা হয়ে যায়, এবং পাকা চুল শেষে মানুষ একসময় মারাও যায়। এই পরিবর্তনগুলো আমরা দেখতেছি বাংলাদেশে। আমি যেটা মনে করি যে উনি, আমি বা যারাই আছি ভুলক্রমে মোহগ্রস্ত হয়ে জামাত ক্ষমতায় আসবে এইরকম মনে করে জামাতের সঙ্গে যেতে পারে। কিন্তু আমি মনে করি জামাতের সঙ্গে যাওয়ার চেয়ে আওয়ামী লীগের সঙ্গে রাজনীতি করা অনেক ভালো, অনেক বেটার, অনেক সম্মানের। কারণ
জামাতের ওই কিন্তু অপরাধ আওয়ামী লীগ তো এখন নিষিদ্ধ, আপনি তো তার সঙ্গে চাইলে রাজনীতি করতে পারবেন না। না, এমনকি আওয়ামী লীগ নিজে রাজনীতি করতে পারবে কিনা শুনেন, এটা নিয়েও সন্দেহ আছে। কিছুই একটা একটা করে বলতেছি যে দেখেন আমি কেন বলতেছি যে আওয়ামী লীগ জামাতের সাথে রাজনীতি করা চেয়ে আওয়ামী লীগের সাথে রাজনীতি করা বেটার, কারণ তারা একটা দল যারা প্রত্যেকটা মুহূর্তে বাংলাদেশের সঙ্গে ষড়যন্ত্র করে। আমি আপনাকে একটা জিনিস দেখাই, প্রমাণ দিচ্ছি। এই যে তেল নিয়ে বাংলাদেশের একটা সংকট তৈরি হলো, এই সংকটের পিছনে রাজনৈতিক কোনো হস্তক্ষেপ নাই, রাজনৈতিক কোনোই হস্তক্ষেপ নাই। আপনার মনে হয় আছে? রাজনৈতিক হস্তক্ষেপ না থাকলে জামাত নেতার পাম্পে কেন এতগুলো তেল পাওয়া গেল? জব্দ করেছে না? আমার প্রশ্ন হলো যে বিএনপি নেতার পাম্পেও তেল পাওয়া যেতে পারে, বিএনপি তো তাকে বহিষ্কার করেছে। জামাত যে নেতার পাম্পে এতগুলো অবৈধভাবে তেল পাওয়া গেল, আমি আজকে আখতারুজ্জামান স্যারকে জিজ্ঞাসা করি যে আপনার দল তাকে কেন বহিষ্কার করলো না, কেন শাস্তি দিল না? কোনো উত্তর আছে? তো এইরকমভাবে শুধু তাই না, এই যে পেট্রোল পাম্পগুলোতে যে বাইকের বহর দেখছেন, এটা সাংগঠনিকভাবে নির্দেশনা দিয়ে দিচ্ছে যে তোমরা লাইনে গিয়ে দাঁড়ায় থাকে বাংলাদেশে একটা সংকটপূর্ণ জায়গা দেখাও। এবং তাদের যে অ্যাক্টিভিস্ট, আপনার তাই মনে হয়? কেন না, পিনাকি ভট্টাচার্য সহ যারা সারাদিন আছে, ধরে এখানে আমরা দাঁড়িয়ে- দেখিনি একটা নোয়াখালী না কোথায় যে আমাদের 2 কর্মী একবারে তেল উপচে পড়ে পেট্রোল নিচ্ছে, বাইক থেকে তেল পড়ে যাচ্ছে, এরকম একটা অবস্থা। তারপরে তাকে দেখে নেওয়ার হুমকি দিচ্ছে, হুমকি ধামকি দিচ্ছে বিভিন্নভাবে। এটা বাংলাদেশকে বিপদে ফেলতে মানে পারলে তাদের একটু ভালো হয় রাজনীতির জন্য, সেজন্যই তো এরকম রাজনীতি। দেখুন বিপদের সময় আমরা কি জানি যে শেয়াল এবং মুরগি একই গাছের ডালে অবস্থান করে, তাই না? কিন্তু এই বিপদের সময়, এই যে তেলের সংকট, এই সময় বিএনপি এবং জামাতকে একই জায়গায় অবস্থান করেছে? তারা কি একসাথে বলেছে চলেন আমরা সবাই মিলে মোকাবেলা করি, আমরা এটাকে স্বাভাবিক করার জন্য আমরা একসাথে বয়ান তৈরি করি? আমি তো তাদের দেখিনি। তাদের সোশ্যাল মিডিয়া, ফেসবুক, তাহলে আপনি বলতে সব চান যে জায়গায় এখন যে সংকট দেখা সর্বোচ্চভাবে- যাচ্ছে, এই সংকট সৃষ্টির পেছনে তাদের হাত আছে? অবশ্যই তাদের হাত আছে, তাদের কর্মীদের হাত আছে। এই যে দেখেন একটা মানুষকে যখন এত বড় একটি রাজনৈতিক panic দল, করবেন। এত বড় রাজনৈতিক দল যারা 2/3 সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতা এসেছে, তারা এটা ঠেকাতে পারছে না। না, এখন ওই ঠেকাতে গেলে তো সাউদাদের উপর অত্যাচার হয়ে যায়, তাদেরকে জবাব দিতে হবে, তাহলে সাউদাদের উপর অত্যাচার হয়ে আমরা যায়। আপনার কাছ থেকে তাহলে শেষ সেগুলো মন্তব্য কিভাবে আমরা শুনবো নিয়ন্ত্রণ করব? জনাব আখতারুজ্জামান, এবং তারপরে আমরা আমাদের আজকের অনুষ্ঠানের রীতি টানবো। আপনি কি এই প্রশ্নের উত্তর দিতে চান যে আসলে এই সংকটের পেছনে জামাত ইসলামের একটা ভূমিকা আছে, তারা ইচ্ছাকৃতভাবে লোকজনকে লাইনে দাঁড় করে রাখছে? আসলে কি তাই? মানুষ এইভাবে রাত দিন লাইনে দাঁড়িয়ে থাকবে, দল বলেছে তাই? আমি তো মনে করি যদি এটা সম্ভব হইতো তাহলে আমি জামাতকে ধন্যবাদ দিতাম যে এত বড় দল যেখানে তেলে ক্রাইসিস করতে পারে, সেখানে সরকার ফালায় দেওয়ার ক্রাইসিস কেন করতে পারে না? দেখেন শেখ হাসিনা ওই যে সাভারে বিল্ডিং পড়ে গেছে ওইটা বলছিল ধাক্কা দিয়ে বিএমপি ফালাই দিছে, না, ওনার মন্ত্রী বলেছিলেন যে হ্যাঁ, পিলার নিয়ে ধাক্কা ধাক্কা দিয়ে ফেলে দিছে। রানা এখন- প্লাজার কথা বলতেছে। আচ্ছা, না, এবং সেই রানাকে জামাতের আইনজীবীরা জামিন করিয়েছিল। তোমার কথাবার্তা কিন্তু একটা জবাব দিনি ভাই, হ্যাঁ। প্লিজ। এটারও একটু জবাব করতে চাই। পারে। আমি পোস্টে করে ক্রস করতে। তো এখন বিএনপি বা বিএনপি ঘাসা লোকেরা সব কিছুতে জামাতকে দায়ী করবে, যেহেতু জামাত তাদের সঙ্গে নাই। এটা স্বাভাবিক, এটা অস্বাভাবিক কিছু না। এটাই গণতন্ত্রের মজার জিনিস, এটা আমরা সহজভাবে নিতে অভ্যস্ত এবং নিতে রাজি আছি, অসুবিধা নেই। আপনি তো আমাদেরকে দায়ী করবেন, এবং এই যে আপনি দায়ী করছেন এটাই তো গণতন্ত্রের নিয়ম, যে আপনি বড় হয়ে আপনি আমাকে দায়ী করছেন, আপনি 2/3 মেজরিটি নিয়েও আপনি কমফোর্ট ফিল করতেছেন না, আপনি এখনো ভাবতেছেন না যে আপনি কাজটা করতে পারবেন। দেখেন বিএনপি ছেড়ে আওয়ামী লীগ কেন গেলাম না তারে কয়েকবার বলল। এই আওয়ামী লীগে 2 বার মন্ত্রী পাওয়ার অফার স্বয়ং শেখ হাসিনা তার বাড়িতে নিয়েও দিয়েছে, কিন্তু যাওয়ার প্রয়োজন মনে করে নাই। 17 বছরে মায়ের খেয়েছি, 4 বার জেল খেটেছি, তারপরে কোনো একটা জায়গায় আমাকে 2-5 টাকা লোন দিয়েছে, নগদ হয়তো নগদ বেশি দিয়েছে, এই জন্য তো লোন দরকার পড়ে নাই, তাহলে তো আমার লোনগুলো পরিশোধ হইতো। আপনি আওয়ামী লীগের সঙ্গে ছিলেন তো? আমি আওয়ামী লীগের সঙ্গে কখনই ছিলাম না। হ্যাঁ, তাহলে আমরা এতদিন নিউজ টিউজ কি দেখলাম এগুলো? এগুলো তো তোমরা নিউজ দেখবাই, আমি তো আওয়ামী লীগের সঙ্গে কখনই ছিলাম না, কারণ সবাই জানে, আমার এলাকার অনেক জানে, আমরা তো আসলে ব্যক্তিগত উত্তর খোঁজার চেষ্টা আমার করছি না, জনগণ আমরা জানে, জানার চেষ্টা আমার করছি যে এলাকার জনগণ জানে, আমার আমরা এলাকার জানার জনগণ চেষ্টা সবচেয়ে ভালো করছি, জানে। আমরা- এখন আমি শেখ হাসিনার পতন না হলে এখনো আওয়ামী লীগের সঙ্গেই থাকতেন? শেখ হাসিনার পতন না হলে তাহলে আওয়ামী লীগে গেলাম না কেন? সঙ্গে ছিলেন তো আগে? না, কবে ছিলাম বলো, কবে ছিলাম? পতনের আগে না, ছিলেন? কবে ছিলাম? পতনের আগে না, পুরোটা সময় উনি- ছিলেন। কবে ছিলাম বলতে হবে তো, আমাদের ডেট দেখাই দেবো তো কবে ছিলাম। না, আপনি আপনার কথা বলে আমি শেষ তো করেন। আওয়ামী লীগের বিরুদ্ধে সংগ্রাম করেছি, দেশমাতা খালেদা জিয়ার জন্য, মুক্তির জন্য মুক্তি পরিশোধ করেছি,
আমি তো তারেকটা পাইনি সে মুক্তি পরিষদ আমার সঙ্গে। আপনি এটা তো প্রকাশ্যে বেগম ছিল। জিয়াকে আপনার মুখ দিয়ে দেশমাতা বলেন না, আপনি তাদেরকে ভালোবাসেন না এতটা। না, উনি এটা বলতে পারেন, সাহেব, তারেক উনি এটা সাহেব, বলতে পারেন, সাহেব, কারণ এটা তার কেউ ইচ্ছা। যখন সীমা লঙ্ঘন উনি যদি করে কাউকে- তখনই কিন্তু কেউ গালাগালি করে। হ্যাঁ, না, কেউ এটা- সীমা লঙ্ঘন এটা না করলে সম্ভব। কিন্তু গালাগালি কেউ করে না। আমরা এখানে শেষ করব, এটা বুঝতে হবে। আমরা এখানে কারণ শেষ আপনার করব। বয়সই হয়নি তখনও যখন আমরা দেশমাতা খালেদা জিয়া আমাদের আর হাতে সময় কাজে নেই। নাই। কাজে কেন আমাদের গালালি করে, কেন মানুষ আমাদেরকে সবকিছু বলে? কারণ আমরা যখন লিমিট ক্রস করি, লিমিট ক্রস আল্লাহ বলেছেন, আমরা অনুষ্ঠানের পছন্দ লিমিটে পৌঁছে যাচ্ছি। হ্যাঁ, লিমিট আমি ক্রস জি, করব না। আমরা এখানে কাজে শেষ আমি করি। পরিশেষে কথা বলতে চাই, আমি আবার পরিষ্কার করে বলতে চাই, এই বয়ানগুলো আমরা শুনে আসতেছি আওয়ামী লীগ আমলে, এই বয়ানগুলো বিএনপির কাছ থেকে শুনবো এটা আমরা আশা করি না। তারপর যদি কেউ দেয় আমরা সেটার জবাব দিতে প্রস্তুত আছি, আমরা ভীত নই। এটা আপনারা সন্তুষ্ট। কোথায় দিবেন, সংসদে নাকি সংসদের বাইরে? আমরা সংসদে দিচ্ছি, সংসদের বাইরে আমি তো সংসদে দিতে পারবো না, আমি সংসদের বাইরে দিব, আমি আপনার টক শোতে দিব, আমি আপনার কথা সামনে এসে বলবো, সামনাসামনি বলবো। কারোর সঙ্গে যদি আমার সামনে কেউ বলে তার সঙ্গে বলবো, তার সঙ্গে মুখে বলবো, হাতাহাতি করবো, তাকে বলে গোলাগুলি করবো, মারামারি করবো, গোলাগুলি করবেন? অবশ্যই আমি আমার দাবি তো আদায় করবোই। না, আমি মনে হয় যত- পারবেন না, কারণ না, আইন তো আমি হেরে যেতে পারি, আইন তো গোলাগুলি- আমি হেরে যেতে পারি, আমি তো ইরান তো হেরে গেছে, তারপরে কি সে বলছে আমি হেরে গেছি? আইন তো গোলাগুলিকে আরে সমর্থন করে না। আইনি তো গোলাগুলি সে সমর্থন করে, আইনি তো গুলো সমর্থন, নাহলে আইনে গুলো সমর্থন, পুলিশ গুলি দিলাম, বন্দুক দিলাম কেন? কারণ গুলিকে কাউন্টার দিতে হবে আচ্ছা, বলে আমরা- বন্দুক দিলাম। আমরা এই তর্কটাকে- কাজে আমি আমরা এই তর্কটাকে আরেকদিন নিয়ে যাবো, এক্সটেন্ড আমাদের হাতে কতটুকু আর যাব, সময় নেই। আমি এক্সটেন্ড কতটুকু যাব সেটা বললাম। এই তর্ক আমরা করব, জি, ধন্যবাদ। কিন্তু অসত্য মেনে নিব না, ধন্যবাদ কোনো আজকের অসত্য অনুষ্ঠানে। অন্যায় মেনে নিব না। ধন্যবাদ আপনাদের দুজনকে আজকের অনুষ্ঠানে থাকার জন্য। আজকে আমরা একটা দার্শনিক প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করেছিলাম যে মানুষ আসলে কি ক্ষমতার সঙ্গে থাকতে চায় নাকি ক্ষমতার বিপরীতে থাকতে চায়? মানুষ কি ক্ষমতায় গেলে বিনয়ী হয় নাকি বিনয়ী হলে ক্ষমতায় যায়? মানুষ কি রাজনীতিকে ক্ষমতা মনে করে নাকি ক্ষমতার জন্য রাজনীতি করে? অথবা এই মুহূর্তে আমরা যা দেখতে পাচ্ছি এটাই কি রাজনীতির নতুন চিত্র নাকি সামনে আরো কোনো নতুন চিত্র রয়েছে? এই সব প্রশ্নের উত্তর কিন্তু সহজে পাওয়া যাবে না, কিন্তু চলমান যদি দেখতে থাকেন তাহলে আমরা খুঁজতে থাকবো আমাদের এই প্রশ্নগুলোর উত্তর। কেননা জনতার হাতে কেবলমাত্র দুইটি ক্ষমতা, একটি হচ্ছে ক্ষমতাকে প্রশ্ন করা, আরেকটি হচ্ছে ক্ষমতা যদি প্রশ্নের উত্তর না দেয় তাহলে ভোট দিয়ে যে উত্তর দেবে তার হাতে আবার ক্ষমতা বুঝিয়ে দেওয়া। আমরা নিজেরা ক্ষমতাবান হই কারো হাতে ক্ষমতা বুঝিয়ে দিয়ে এবং তাকে তদারক করার মাধ্যমে, চলমান কিংবা গণমাধ্যম অথবা আমরা যারা কথা বলি, আমরা আসলে এই কাজটি করারই চেষ্টা করি। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।